আচ্ছা, যারা যারা বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ, তারা একটু অনুগ্রহপূর্বক কমেন্টস বক্সে মেনশন করে দাও যে ভাইয়া আপনার কথা শুনতে পাচ্ছি এবং বোর্ডস মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছি। যদি তোমরা গ্রিন সিগন্যাল দাও তাহলে হচ্ছে আমরা খুব দ্রুত আমাদের জাস্ট আজকে একটা শর্ট ক্লাস, জানি অনেকেই আজকে সারা ব্রাঞ্চে সারা বাংলাদেশে রিভিউ পরীক্ষা দিয়েছো, রিভিউ পরীক্ষা দিয়ে সবারই মোটামুটি একটু মাথা জ্যাম আছে। এজন্য মনে হয়েছে যে একটু জ্যামনেস কমাতে আমরা একটু একটা ইংলিশ ক্লাস জাস্ট থ্রো করি। আমরা বলেছি যে আমরা অন্যান্য যে কোনো কোচিংয়ের থেকে অনলাইনে অফলাইনে ইংরেজি এবং সাধারণ জ্ঞান ক্লাস সব থেকে বেশি প্রোভাইড করি। এটাই আমাদের সারা বাংলাদেশের ডিএমসি স্কলার্সের একটি অন্যতম ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, যে আমরা অফলাইন অনলাইন মিলে ইংরেজি জেনারেল নলেজ ক্লাস অনেক বেশি প্রোভাইড করি। ঠিক আছে, তা যা হোক, আমরা সবাই একটু কমেন্টস করে যাও, একটু মেনশন করে দাও যে ভাইয়া যে দেখতে পাচ্ছ কিনা, বোর্ড দেখতে পাচ্ছ কিনা। যারা অনেকের অনেক ক্লোজ ফ্রেন্ড সার্কেল রয়েছে সবাই একটু মেনশন করে দাও যে ক্লাসটার কথা, তাহলে একটু ছড়িয়ে যাবে। আমরা তাহলে কথা না বলে তখন হচ্ছে ক্লাসটা একটু দ্রুত শুরু করব। ঠিক আছে, যা হোক, দেখি যে কারা কারা জয়েন দিয়েছে। মোটামুটি ওকে, লাইভ নাও 24 কমেন্ট, 24 কমেন্টস। জিতু গাই নমস্কার ভাই। আবরার, জানিন, জিনান রিভিউ পরীক্ষা দিয়ে ক্লান্ত। এই তুমি তো গত বছর রিভিউ পরীক্ষা দিছো। হ্যাঁ, আচ্ছা। বিথি শিল ক্লিয়ার, নুসরাত জাহান ইতু ক্লিয়ার, ওকে ফাইন। এরপরে সবকিছু মোটামুটি ক্লিয়ার, ওকে ফাইন, ডান। শুধু কমেন্টস করে তাড়াতাড়ি কমেন্টস করো যে ভাই মোটামুটি বোর্ড দেখতে পাচ্ছি, তাহলে মোটামুটি আমরা হচ্ছে এটা খুব দ্রুত শেষ করে ফেলবো। ওকে, যা হোক, আমরা মোটামুটি ভাই লাইভ ওয়াচিং চলে আসছে না মোটামুটি অনেকে, তাহলে হচ্ছে আমরা ক্লাস বেশি কথা না বলে শুরু করে দেই। ভাই ব্যাপারটা হচ্ছে কি যে আজকের ক্লাস কি পড়াবো, ব্যাপারটা আজকে সবাই রিভিউ এক্সাম দিয়ে ক্লান্ত, তো আজকে আমরা কোনো ক্লাসের এত ডিটেলসে যাব না। আমরা একটা পার্টস অফ স্পিচ সম্বন্ধে একটা ওভারভিউ দিব। ঠিক আছে, মানে এমন না যে পার্টস অফ স্পিচের প্রতিটা জিনিস খুব ডিটেলসে পড়াবো, এটা না। কারণ একটা পার্টস অফ স্পিচ পড়াতে অনেক সময় লাগে, এর মধ্যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সব কিছু থাকে। তা এত কিছু তো একটা ক্লাসের 1 ঘন্টা ক্লাসে পসিবল না ওভাবে শেষ করানোর। যতটুকু একটা ওভারভিউ দিলে তুমি মোটামুটি বুঝতে পারবা। তা আমরা মোটামুটি একটা নাউন নিয়ে একটা বেসিক আইডিয়া দিব, আমরা হচ্ছে তোমার প্রোনাউন নিয়ে একটা বেসিক আইডিয়া দিব, আর যদি পারি তাহলে ভার্ব নিয়ে কিছু কথা বলবো। জানো যে আমার ক্লাসের নিয়ম হচ্ছে একটু কমেন্টস করতে হয় বেশি বেশি, কারণ যেটা পড়াবো যদি কমেন্টস করতে নাও বলি একটু বেশি বেশি কমেন্টস করতে হবে। কমেন্টস মাঝে মধ্যে পড়বো। কমেন্টস তোমরা না করলে কষ্ট লাগে, করলে একটু ভালো লাগে। ঠিক আছে, যাই হোক, আমরা কথাবার্তা না বলে শুরু চলে আসি হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ ক্লাসে। ঠিক আছে, ওকে, তাহলে ফার্স্টে আসি হচ্ছে পার্টস অফ স্পিচ। একটু জুম করি হালকা। ওকে, তাহলে পার্টস অফ স্পিচ চলে আসে হচ্ছে আমাদের প্রথম ক্লাসে। ভাইয়া প্রথম প্রশ্ন সবাই কমেন্টস করবা শুরুতেই, পার্টস অফ স্পিচ কয় প্রকার লেখো। পার্টস অফ স্পিচ হচ্ছে ভাইয়া 8 প্রকার। কি বললাম, রিপিট করি, পার্টস অফ স্পিচ কয় প্রকার ভাইয়া, এটা হচ্ছে 8 প্রকার। কমেন্টস করো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখানে প্রশ্ন খুব একটা বেশি হবে না, একটু কমেন্টস করে জানাও যে ভাই একটা বেসিক নলেজ মনে আছে যে পার্টস অফ স্পিচ কয় প্রকার। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। দেখি মোটামুটি কেমন কমেন্টস করছো শুরুতে, একটু সবকিছুই আসি। কমেন্টস ওকে। ইতিহার 8 প্রকার, নীলা 8 প্রকার, ওকে। জীবন সরকার 8 প্রকার, মিলি খাতুন 8 প্রকার, ফারহান ইসলাম তুলি 8 প্রকার। একটু বেশি বেশি করে কমেন্টস করতে হবে। দেখো আমি কিন্তু এগুলো কমেন্টস করি। এবার খেয়াল করো ভাইয়া, প্রথমে আসি হচ্ছে আমরা ক্লাসিফিকেশন অফ নাউন উইথ এক্সাম্পলস। তাহলে প্রথমে আসি হচ্ছে নাউনের ক্লাসিফিকেশন। এটা হচ্ছে না কেন, নাউনের ক্লাসিফিকেশন। হ্যাঁ, এটা স্টিল হয়ে গেছে কেন? আচ্ছা, একটু নেট প্রবলেম, যার কারণে মাঝে মধ্যে হয় কি যে মনে করো একটু ওঠানামা করতে অসুবিধা হয়। যাই হোক, আমরা পার্টস অফ স্পিচ প্রথমে নাউন নিয়ে একটু আলোচনা করি। নাউন আসলে আমি একটু বলি, পরে আমি একটু করছি যে নাউন হচ্ছে, যদি বলি নাউন হচ্ছে সাধারণত 2 প্রকার। সেটা হচ্ছে বেসিক্যালি কংক্রিট নাউন, আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হচ্ছে না তো, নাউন হচ্ছে কংক্রিট নাউন আর নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু বলি, একটু নেট প্রবলেম হচ্ছে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। তা কংক্রিট নাউন হচ্ছে বেসিক্যালি 4 প্রকার। সেটা হতে পারে প্রপার নাউন, হতে পারে কমন নাউন, হতে পারে ম্যাটেরিয়াল নাউন, হতে পারে কালেকটিভ নাউন। কি বললাম, যদি বলা হয় সেটা হচ্ছে যে আমাদের
কংক্রিট নাউন, সেটা হচ্ছে কংক্রিট নাউন। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে থ্যাংক ইউ, ওকে সেটা হচ্ছে কংক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার যদি বলি ভালো করে শুনে খেয়াল করো, সেটা হচ্ছে ভালো করে খেয়াল করো যে ক্লাসিফিকেশন অফ নাউনের মধ্যে রয়েছে কংক্রিট নাউন এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। খেয়াল করো যে কংক্রিট নাউন হচ্ছে 4 প্রকার, এটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। রিপিট করো, কংক্রিট নাউন কয় প্রকার? 4 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তাহলে খেয়াল করো প্রথমে আমাদের উদাহরণগুলো খুব ভালোভাবে আসে। কংক্রিট নাউন কারা কারা? কংক্রিট নাউনের মধ্যে প্রপার নাউন রয়েছে, কমন নাউন রয়েছে, কালেকটিভ নাউন রয়েছে, ম্যাটেরিয়াল নাউন রয়েছে, জানি। এবার ভাই খেয়াল করো যে প্রপার নাউন বলতে আমি হচ্ছে কি বুঝি, সেটা হচ্ছে প্রপার নাউন মানে কারো নাম। প্রপার নাউন মানে কারো নাম, কথা কি বুঝতে পেরেছেন? প্রপার নাউন মানে কি কারো নাম। এখন যদি খেয়াল করো সেটা হচ্ছে যে কমন নাউন মানে কি? কমন নাউন মানে হচ্ছে কোনো স্পেশাল শ্রেণী। কি বললাম? কমন নাউন মানে হচ্ছে কোনো স্পেশাল শ্রেণী। তাহলে ভাই ভালো করে বুঝান, সেটা হচ্ছে খেয়াল করো মানে আচ্ছা সেটা হচ্ছে খেয়াল করো যে কমম্যান যেটা বলি ভালো করে বুঝবা, সেটা হচ্ছে কমন নাউন। ভালো করে বুঝবা, কমন কমন, দেখো ম্যান হচ্ছে একটা কমন নাউন, ভালো করে বুঝবা। গার্ল বয় সাধারণ শ্রেণী, তাহলে গার্ল বয় এটা হচ্ছে কমন নাউন, ভালো করে বুঝবা। আমাদের নায়ক আছে বাংলাদেশের এক মহানায়ক জায়েদ খান, চেনো সবাই, জানো জায়েদ খান উল্লাপাল্লা ইংরেজি বলে, রিলস ভিডিও করে, ঠিক আছে। তা সেই জায়েদ খান কি ছেলে না মেয়ে? একটু কমেন্টসে জানাও, জায়েদ খান ছেলে নাকি মেয়ে? কমেন্টসে জানাও, ঠিক আছে। অনেকে বলে ভাইয়া জায়েদ খান ছেলেও না মেয়েও না, উভয়। যাই হোক, আমরা তো ব্যাপারে যাবো না, যাবো হচ্ছে তোয়াটাকে খাতিরে ধরে নিচ্ছে জায়েদ খান হচ্ছে ছেলে। কি বললাম? জায়েদ খান হচ্ছে ছেলে। তাহলে খেয়াল করো ছেলে ইংরেজি কি? বয়। ছেলে ইংরেজি কি? বয়। তাহলে সাধারণ যে শ্রেণী, এই বয় হচ্ছে কমন নাউন, বয় কমন নাউন। আর বয়ের যে যার নাম স্পেসিফিক নাম জায়েদ খান, সেই জায়েদ খান কি নাউন? প্রপার নাউন। তাহলে ভালো করে বোঝো, বয় বললে কমন নাউন। সবাই কমেন্টস করো, বয় কি নাউন? কমেন্টস করো, কমন নাউন। কমেন্টস করো, বয় হচ্ছে কমেন্টস নাউন। আর যদি বয়ের নাম জায়েদ খান হয় তাহলে সেটা কি হবে ভাইয়া? প্রপার নাউন। এখন ভাইয়া জায়েদ খানের নাম বলছি, মেয়েরা খুব খুশি, কিন্তু ভাইয়া তাহলে একটু ছেলেদের খুশি করতে হবে। চিন্তা নাই, আছে টনিক আছে, নো প্যানিক অনলি টনিক। নায়িকা পরিমণি কথা আছে, বলো পরিমণি কি মেয়ে না ছেলে? এটা ভাই কোনো সন্দেহ নাই, পরিমণি কি? পরিমণি হচ্ছে মেয়ে। তাহলে মেয়ে ইংরেজি কি বলো তো ভাইয়া? মেয়ে ইংরেজি হচ্ছে গার্ল। তাহলে সাধারণ শ্রেণী কি বলো? গার্ল। তাহলে সবাই কমেন্টস করো, গার্ল কি নাউন? কমেন্টস করো, গার্ল হচ্ছে কমন নাউন। কমেন্টস করো, গার্ল কি নাউন? গার্ল হচ্ছে কমেন্টস নাউন, গার্ল কমন নাউন। এবার গার্ল যদি কমন নাউন হয়, একটা গার্লের নাম বলো পরিমণি। বলছি পরিমণি হলে সেই নাম কি হবে? সেই পরিমণির নাম হবে হচ্ছে প্রপার নাউন। আমি চাচ্ছি বলতে এটা সাধারণ শ্রেণী বললে অবশ্যই কমন নাউন ভেরি 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 ইম্পর্টেন্ট, আর কোনো নাম বললে সে হবে প্রপার নাউন। ঠিক আছে, দেখো প্রপার নাউনের মধ্যে কারা কারা আছে, সেটা হচ্ছে এই যে আমাদের সবার প্রিয় সিয়াম ভাই, আমাদের কোচিং এর প্রণয় দা আমার সামনে বসে আছে, ইসমাইল ভাই, কাউসার ভাই, অজয় দা, বাবলু দা, খুলনা শাখা ছেলে বলে সবাই খুব কমন ভাবে চেনে। আর চিন্তা নাই, পরিমণির নামও আছে যারা যারা হতাশাগ্রস্ত বালকদের জন্য। তাহলে প্রপার নাউন মানে যে কারোর নাম হচ্ছে প্রপার নাউন। চাইলে এখানে তোমরা জায়েদ খানের নামও অ্যাড করতে পারো, হ্যাঁ মেয়েরা হয়তো মন খারাপ করবে, জায়েদ খানের নামও অ্যাড করতে পারো। তাহলে প্রপার নাউনের উদাহরণ জানলাম, এবার কমন নাউন দেখি। তাহলে সবাই আমার সাথে পড়ো, ম্যান সবাই ভাই, সবাই কিন্তু খাতা কলম নিয়ে বসবা, সবাই খাতা কলম নিয়ে বসবা, একটু টুক করে যেটা বোঝো না লিখে রাখবা। তাহলে বলো ভাইয়া, ম্যান কি নাউন? ম্যান হচ্ছে কমন নাউন। গার্ল কি নাউন? গার্ল কমন নাউন। বয় কি নাউন? বয় হচ্ছে কমন নাউন। ঠিক আছে, ফাদার, মাদার এগুলো কি নাউন? কমন নাউন। হ্যাঁ, কমন নাউন। ইনফ্যান্ট মানে কি ভাইয়া? বাচ্চা। ইনফ্যান্ট মানে কি? বাচ্চা, ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, তাহলে কমন জিনিসটা, তাহলে কমন নাউন। কমেন্টস করো, ইনফ্যান্ট কি নাউন? ইনফ্যান্ট হচ্ছে কমন নাউন। কমেন্টস করো, ইনফ্যান্ট হচ্ছে কমন নাউন। এবার খেয়াল করো, স্টুডেন্ট ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, তাহলে স্টুডেন্টও কিন্তু কমন নাউন। মনে রাখবা, যাহা স্টুডেন্ট, যাহা স্টুডেন্ট তাহাই হচ্ছে পিউপিল, তাহাই কি? পিউপিল। তাহলে স্টুডেন্ট যা, পিউপিল তাই, তারাই ছাত্র। তাহলে পিউপিল কি নাউন? পিউপিলও কিন্তু কমন নাউন। কমেন্টস করো, পিউপিল কি নাউন? পিউপিল হচ্ছে কমন নাউন। এবার খেয়াল করো, রিভার, এটা কিন্তু 44 বিসিএস আসছে ভাইয়া, একটু পরে পড়বো, 44 বিসিএস আসছে। রিভার কি নাউন? রিভার হচ্ছে কমন নাউন, মানে রিভার নদী, কমন নাউন। খেয়াল করো, রিভারের নাম যদি মেঘনা হয় তাহলে সেই রিভার কি হবে? প্রপার নাউন। হ্যাঁ বলছি, সাধারণ শ্রেণী বললে কমন নাউন রিভার। কমেন্টস করো, রিভার হচ্ছে কমন নাউন। আর রিভারের নাম যদি পদ্মা, মেঘনা, যমুনা হয় তাহলে সেইটা হবে হচ্ছে প্রপার নাউন। আশা করি প্রপার নাউন কমন নাউন নিয়ে খুব একটা সমস্যা নাই, আমরা বোল্ড অক্ষরগুলো বেশি করে পড়বো। ম্যান, গার্ল, বয়, ইনফ্যান্ট, স্টুডেন্ট, পিউপিল, রিভার, পাইরেট এরা হচ্ছে কমন নাউন।
তাহলে আমরা মোটামুটি কমন নাউন নিয়ে পড়াশোনা করলাম। এবার আমরা আসি হচ্ছে কালেকটিভ নাউন। বলো যে ভাইয়া কালেকটিভ ব্যাপারটা কি? কালেকটিভ মানে হচ্ছে, আগে বলো কালেকশন মানে কি, দেখি তো সবাই কমেন্টস করছো কিনা। ওকে, দেখি সবাই কমেন্টস কি করছো। ওকে, শ্রাবণ হাসান তুষি, রিভার কমন নাউন, থ্যাংক ইউ। শাহনাজ রহমান জয়, পিউপিল কমন নাউন, থ্যাংক ইউ। সাধারণ শ্রেণী কমন নাউন, নাম প্রপার নাউন। ওকে, রিভার কমন নাউন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিপ কমেন্টিং কিপ কমেন্টিং কিপ কমেন্টিং, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, কমেন্ট কিন্তু করতে হবে, কমেন্ট কিন্তু রেগুলার করতে হবে। এবার আমরা ভাইয়া কালেকটিভ নাউন, হোয়াট ডু ইউ মিন বাই কালেকটিভ? ভাইয়া কালেকশন মানে হচ্ছে দল, গুচ্ছ। কি বললাম বলে? কালেকশন মানে কি? দল বা গুচ্ছ। আমি কিন্তু বলছি যা পড়াবো, যেটা কমেন্ট করতে বলবো কমেন্ট করবা, যেগুলো মনে হবে কমেন্ট করলে মনে থাকবে সেগুলো বেশি করে কমেন্ট করবা। খেয়াল করো ভাইয়া, দেখো আর্মি, আর্মি কি? সোলজারদের দল। সোলজার হচ্ছে কমন নাউন, সোলজার যদি নিয়ে তৈরি হয় কি? আর্মি। এই আর্মি একটা কি? দল। তাহলে আর্মি কি হবে? কালেকটিভ নাউন। কমেন্টস করো, আর্মি কি নাউন? কালেকটিভ নাউন, ঠিক আছে। দেখো ভাইয়া, নেভি, সেনাবাহিনী হচ্ছে আর্মি, একটা বাহিনী। তাহলে দল বললে কালেকটিভ, আর্মি বললে কালেকটিভ, নেভি বললে কালেকটিভ, ঠিক আছে। খেয়াল করো ভাইয়া, জুরি বোর্ড, খেয়াল করো, জুরি মানে কি? বিচারক না? জুরি মানে বিচারক, ডাবল স্টার। কমেন্টস করো, খুবই ইম্পর্টেন্ট। জুরি কি নাউন? জুরিও হচ্ছে কালেকটিভ নাউন। কমেন্টস করো, জুরি কি নাউন? কালেকটিভ নাউন। এবার তো লেখা আছে, সেটা হচ্ছে ফ্লক, পাখিদের দল। খুবই 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 ইম্পর্টেন্ট ভাই, বলছি যেগুলো বোল্ড অক্ষরে লেখা এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। ক্যাটেল, খুবই 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 ইম্পর্টেন্ট। ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু। হার্ড মানে হচ্ছে গবাদি পশু। সবাই কমেন্টস করো, ক্যাটেল হার্ড দুটোই হচ্ছে কালেকটিভ নাউন। কমেন্টস করো, ক্যাটেল হার্ড দুটোই হচ্ছে কালেকটিভ নাউন। ব্যাপারটা কেমন? খেয়াল করো, যে ক্যাটেল হচ্ছে গবাদি পশু, হতে পারে 5টা গরু। আচ্ছা, হার্ড মানে কি? বড় পরিসরে। হার্ড মানে হচ্ছে গবাদি পশুর পাল। ভালো করে বোঝো, ক্যাটেল মানে অনেকগুলো গবাদি পশু, 5, 7টা 10টা হতে পারে। যদি সেটা বড় পাল আকারে হয় তখন তাকে কি বলা হবে? হার্ড। তাহলে ক্যাটেল হচ্ছে গবাদি পশুর দল, হার্ড হচ্ছে গবাদি পশুর পাল। বাচ্চাকালে মায়েরা আমাদেরকে আদর্শ লিপি শেখাতো, মনে আছে? রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। তাহলে এই যে গরুর পাল, এই হার্ড ক্যাটেল কি নাউন? কমেন্ট করো, কালেকটিভ নাউন। কমেন্ট করো, কালেকটিভ নাউন। পার্লামেন্ট, পার্লামেন্ট, খেয়াল করো ভাই, অনেক সংসদরা, অনেক সাংসদ একসাথে একত্র হয়, এই পার্লামেন্ট হচ্ছে কি নাউন? কালেকটিভ নাউন। লাইব্রেরি কি নাউন? লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন, খুবই ইম্পর্টেন্ট। লাইব্রেরি কি নাউন? কালেকটিভ নাউন। টিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিম কি নাউন? কালেকটিভ নাউন। তাহলে কমেন্টস করো, পার্লামেন্ট, লাইব্রেরি, টিম, এগুলো কি নাউন? এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে। খেয়াল করে আবার ভাইয়া, তখন লেখা আছে সোয়ার্ম, একটু একটু অ্যাটিপিক্যাল জিনিস যেগুলো কালেকটিভ নাউন। সোয়ার্ম মানে কি? সোয়ার্ম মানে কীট পতঙ্গের দল, করে ছল ছল। ট্রুপ মানে কি? বান্দরের দল বা বানরের দল। স্কুল মানে মাছের ঝাঁক। এ কি, এ কি, আগে জানতাম স্কুল মানে বিদ্যালয়, এখন জানতেছি স্কুল মানে মাছের ঝাঁক। আচ্ছা, বিতর্ক একটু পরে অবসান ঘটাচ্ছি। দেখো লেখা আছে, কভি মানে হচ্ছে তিতির পাখির দল। ওয়ার্ড মানে টাকার গাঠ। অ্যাটিপিক্যাল, আবার বলি, সবাই আমার সাথে পড়ো, পড়ো, বাসায় পড়ো আর কমেন্টস করো। সোয়ার্ম, কমেন্টস করো, সোয়ার্ম। ট্রুপ, স্কুল, কভি, ওয়ার্ড। কমেন্টস করো, সোয়ার্ম, ট্রুপ, স্কুল, কভি, ওয়ার্ড। এটা হচ্ছে সবগুলো কালেকটিভ নাউন, ঠিক আছে। এবার একটু স্কুল নিয়ে বিতর্ক শেষ করি। ভাই আমরা জানি পৃথিবীতে একটা শব্দের না অনেক অর্থ থাকতে পারে, যে একটাই অর্থ থাকবে ব্যাপারটা কিন্তু এমন না, অনেক অর্থ থাকতে পারে। তাহলে স্কুল, যদি আমরা জানি স্কুল মানে বিদ্যালয়, স্কুল মানে কি? বিদ্যালয়, সবাই জানি। এখন স্কুল যদি বিদ্যালয় হয় তখন সেই স্কুলটা হবে হচ্ছে কমন নাউন। কি বললাম? স্কুল যদি বিদ্যালয় হয় তখন সেটা হবে হচ্ছে কমন নাউন। কথা বুঝতে পারছো? কিন্তু স্কুলের অর্থ যদি মাছের ঝাঁক হয়, কি থাক? মাছের ঝাঁক, তাহলে সেই স্কুলটা হবে হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে ভালো করে বুঝো প্রশ্নটা কেমনে আসতে পারে। প্রশ্ন আসতে পারে, ধরো তোমাকে পরীক্ষায় দিয়েছে যে নিচের কোনটা, নিচের কোনটা কালেকটিভ নাউন। কি প্রশ্ন আসছে? নিচের কোনটা কালেকটিভ নাউন। ধরো অপশনে আছে হচ্ছে, আমি সংক্ষেপে লিখছি, অপশনে আছে ফাদার, অপশনে আছে হচ্ছে মাদার, অপশনে আছে হচ্ছে রিভার, আর অপশনে আছে হচ্ছে স্কুল। শর্ট করে লিখলাম, ভালো করে বোঝো। প্রশ্ন আসছে কি? নিচের কোনটা কালেকটিভ নাউন। তাহলে ফাদার তো কমন নাউন, সুতরাং এটা কালেকটিভ নাউন না। মাদার তো কমন নাউন, তাহলে মাদার কালেকটিভ নাউন না। রিভার তো ভাইয়া পড়াইছেন, কমন নাউন, এটাও কালেকটিভ নাউন না। তখন তখন স্কুল হবে কি? তখন স্কুল মানে বুঝাবে মাছের ঝাঁক। কথা বুঝতে পারছো ভাইয়া? তাহলে এটাই আমার প্রশ্ন, যে নিচের কোনটা কালেকটিভ নাউন। একটু খেয়াল করে দেখবা, স্কুল মানে দুইটা, স্কুল বিদ্যালয় বললে কমন নাউন,
স্কুল যদি কালেকটিভ নাউন বলে সেটা হচ্ছে মাছের ঝাঁক। এটা যদি অ্যাটিপিক্যাল জিনিস। যাও কোনো কথাবার্তা বললাম, তাহলে সবাই কমেন্টস করো, সবাই কমেন্টস করো স্কুল অর্থ কি, কমেন্টস করো মাছের ঝাঁক, কমেন্টস করো স্কুলের আরেকটা অর্থ কি, সবাই কমেন্টস করো মাছের ঝাঁক, মাছের ঝাঁক। তুমি কিন্তু পড়বো। এখন দেখো ভাইয়া, এরপরে একটু মোছামুছি করি। মোছামুছি করতে খুব একটা বেশি ভালো লাগে না, তারপরে করি। তাহলে আমরা প্রপার নাউন পড়লাম, আমরা কমন নাউন পড়লাম, আমরা খুব ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন পড়লাম। ঠিক আছে, দেখো কালেকটিভ নাউনে কিন্তু একটা আছে মব। মব মানে কি? উত্তেজিত জনতা। গ্যাং মানে কি? সেও উত্তেজিত জনতা, মানে গ্যাংস্টার বলে না। তাহলে যে মব মানে অনেকের সমষ্টি, গ্যাং মানে অনেকের সমষ্টি, এগুলো সবই কিন্তু ভাই কালেকটিভ নাউন। তাহলে রাষ্ট্রবান বা রিপিট করে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে। সবাই কমেন্টস করো কালেকটিভ নাউন হচ্ছে আর্মি, ফ্লক, নেভি, জুরি, ক্যাটেল, গ্যাং, হার্ট। ঠিক আছে, পার্লামেন্ট, লাইব্রেরি, টিম, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এবার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ভাই ম্যাটেরিয়াল নাউন খুব একটা আমি রিডিং দিব না। ডায়মন্ড যেগুলো পদার্থ, হ্যাঁ, ডায়মন্ড, গোল্ড, আয়রন, সল্ট, মিল্ক, টি, ওয়াটার, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে ভাইয়া এবার হচ্ছে নিচের দিকে আসেন, খেয়াল করো। যদি প্রথমে আসি, এবার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে দেখি ভাইয়া তোমরা কেমন কি কমেন্টস করছো একটু দেখি। ঠিক আছে, যাই হোক, কমেন্টস করলে তো মনে করো যে অনেক সময় আসে না। দেখি কি অবস্থা। 438 কমেন্ট, ওকে ফাইন, থ্যাংক ইউ। অজয় দাদা দেখতেছে, আরিফ ভাই দেখতেছে, রাইসা, রিমি, স্কুল মানে মাছের ঝাঁক, থ্যাংক ইউ। সুশান্ত গোলদার, স্কুল মাছের ঝাঁক। রাফসান আলম, স্যার তো কিছুই পারে না, থ্যাংক ইউ। মমতাজ সুলতানা, স্কুল কালেকটিভ নাউন, ওকে ঠিক আছে, কমন নাউন হবে, কালেকটিভ নাউনও হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন ভাই খেয়াল করো, সেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, খেয়াল করো, অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে খুব ভালো করে বুঝবা। এতক্ষণ আমরা দেখছি ভাইয়া প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এদেরকে আমরা ধরছি, মারছি, ছুঁইতে পারছি, ঠিক আছে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এই জিনিসটা, এদেরকে আমরা ধরতে পারবো না, মারতে পারবো না, ছুঁইতে পারবো না, এদেরকে শুধুমাত্র আমরা অনুভব করতে পারবো। অর্থাৎ ঠান্ডা মাথায়, নাউন যদি কোনো গুণকে বোঝায়, কি বললাম বলো, নাউন যদি কোনো গুণকে বোঝায় তখন সেটা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে খুবই ইম্পর্টেন্ট, তাই সবাই কমেন্টস করো। অনেস্টি, অনেস্টি কি ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা গুণ না, অনেস্টি মানে সততা, এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ নাউন যদি কোনো গুণকে বোঝায় তখন তাকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। চ্যারিটি মানে দানশীলতা, এটা হচ্ছে ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন ভাই খেয়াল করো, ইনফ্যান্ট ছিল কমন নাউন, ইনফ্যান্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। এজেন্ট কমন নাউন, এজেন্টের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এজেন্সি। বেগার মানে ভিক্ষুক, বেগার হচ্ছে কমন নাউন, সেই বেগারের দোষ বা গুণ যাই বলি, বেগারি মানে ভিক্ষাবৃত্তি, এটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। খুবই কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু পারতেই হবে, 100% ম্যাট, যতবার ইম্পর্টেন্ট পারতে 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 হবে। কথা বোঝা গেছে? এবার ভালো করে বুঝবা, পড়াইছি একটু আগে। ফাদার, মাদার কি নাউন? কমন নাউন। ফাদার, মাদার কি নাউন? কমন নাউন, ঠিক আছে। এবার বাট যদি বলা হয় দি মাদার, ভালো করে বুঝবা, মাদার কি? কমন নাউন। কিন্তু দি মাদার যদি বলে তখন তার অর্থ হয়ে যায় কি বলতো? মাতৃত্ব। ভয়া, মাদার মানে মা, কমন নাউন। দি মাদার মানে মাতৃত্ব, দি মাদার মানে মাতৃত্ব, এটা কি নাউন? এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। ভাই প্রশ্ন কেমন আসতে পারে, ঠান্ডা মাথায় বুঝবা। যদি বলি মাই মাদার ইজ হাউস ওয়াইফ, এখানে মাদার কি? এখানে মাদার হচ্ছে কমন নাউন। মাই মাদার হাউস ওয়াইফ, এখানে মা মানে মাদার, মাদার মানে মা, কমন নাউন। যদি বলি তার মাতৃত্ব জেগে উঠল, দি মাদার রোজ ইন হার, কি বললাম বলো? দি মাদার রোজ ইন হার। যদি এখানে মাদারের নিচে আন্ডারলাইন থাকে, ভালো করে বুঝবা, দি মাদার, এই মাদার মানে কি মা? না, দি মাদার মানে কি? মাতৃত্ব। সেটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন, আমিও কিন্তু নিজে মাঝে মধ্যে ভুল করতাম। তাহলে মাদার মানে শুধু মা, কমন নাউন। দি মাদার মানে হচ্ছে মাতৃত্ব, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সবাই কমেন্টস করো, দি মাদার কি নাউন? কমেন্টস করো, মনে থাকবে, দি মাদার কি নাউন? কমেন্টস করো, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে কমন নাউন। ফ্রেন্ডশিপের অ্যাবস্ট্রাক্ট নাউন কি? গুণটা কি? ফ্রেন্ডশিপ, বন্ধু, বন্ধুত্ব। তো বন্ধুত্ব কি একটা গুণ, ফ্রেন্ডশিপ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। উইজডম, হিরোইজম, হ্যাঁ, এই যে হিরো হচ্ছে কমন নাউন, নায়ক। হিরোইজম নায়কোচিত, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে খেয়াল করো, স্ট্রেংথ, খুব ইম্পর্টেন্ট। ডেথ, নলেজ, মৃত্যু, জ্ঞান, সবই কি গুণ বা দোষ? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সবাই কমেন্টস করো, খুব ইম্পর্টেন্ট কিন্তু আসে। ডেথ কি নাউন? কমেন্টস করো, ডেথ কমেন্টস করো, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। আমি করবো ব্রেভারি, সাহসিকতা, ব্রেভারি এটা গুণ, সাহসিকতা। জাস্টিস, বিচার একটা বৈশিষ্ট্য, সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে আমি চাচ্ছি বলতে ভাইয়া,
এর মধ্যে সবই ইম্পর্টেন্ট, কিন্তু কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন খুব ভালো করে পড়তে হবে, পারতে হবে ভাইয়া। তার মানে একটু রিক্যাপ করেন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অনেস্টি, চ্যারিটি। প্রশ্ন কেমনে আসবে? তোমাকে পরীক্ষায় দিবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি নিচে আন্ডারলাইন করে বলবে অনেস্টি কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আসলে কমেন্ট সবাই পড়েছো। বা প্রশ্ন দিতে পারে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এখানে চ্যারিটি কি নাউন? চ্যারিটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা কি বুঝতে পারছো ভাইয়া? তাহলে বেগারি এটা একটা ভিক্ষাবৃত্তি, গুণ, অ্যাবস্ট্রাক্ট নাউন। মাদার, শুধু মাদার, মা কমন নাউন। দি মাদার, মাতৃত্ব, এটা কিন্তু ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন। এবারে উল্টো করে বলেন, যদি বলি বাবা ইংরেজি ফাদার, ফাদার কমন নাউন। দি ফাদার, বাবাত্ব না, দি ফাদার পিতৃত্ব, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? যেমন যদি বলি ব্রাদার মানে ভাই, এটা কমন নাউন। দি ব্রাদার মানে ভ্রাতৃত্ব, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? আচ্ছা ভাইয়া, বোনত্ব বলে কোনো শব্দ নাই, কারণ বোন রাখি আবার হিংসা করে, ঠিক কিনা? কমেন্টস করো, বোন রাখি আবার হিংসা করে। যাই হোক, মোটামুটি দেখলাম। এবার তাহলে আমরা মোটামুটি আশা করি ক্লাসিফিকেশনটা মোটামুটি বুঝাইতে পারছি। ঠিক আছে? এবার খেয়াল করো, আমরা চলে আসি হচ্ছে যে ওকে যক্ষারোহী কমেন্টস করেছে দি মাদার অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে ফাইন। আরবিনা খান দি মাদার অ্যাবস্ট্রাক্ট নাউন। রুবিনা বর্ষা নলেজ, ডেথ, ব্রেভারি অ্যাবস্ট্রাক্ট নাউন। লামিয়া মাজার অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংকস আ লট। এবার দেখি ভাই আপনি যা পড়াইছেন তা মিলছে কিনা। তাহলে ভাই রিক্যাপ করেন। নাউনের ক্লাসিফিকেশন ভাই খুবই আসে, কেন আসে? ক্লাসিফিকেশন খুব ভালো করে বলাবো। এর আগের বছর নাউন থেকে প্রশ্ন আসছে, ক্লাসিফিকেশন থেকে। গত বছর প্রোনাউন থেকে এসেছে, আশা করি এবার আবার নাউন থেকে আসবে। তাহলে প্রপার নাউন প্রথমে পড়েছে কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন হচ্ছে চারটা, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। সাধারণ শ্রেণী বললে কমন নাউন, বয়, গার্ল, ঠিক আছে, ম্যান, পিউপিল, এগুলো নাম আসলে প্রপার নাউন। ও যে সিয়াম ভাই, মনুল ভাই, পরিমণি, জায়েদ খান, যমুনা, মেঘনা, এগুলো হচ্ছে প্রপার নাউন। কালেকটিভ নাউন মানে দল, মানে টিম, বা তোমার হচ্ছে মব, পার্লিয়ামেন্ট, ক্যাটেল, হার্ড, ফ্লক, এগুলো কিন্তু কালেকটিভ নাউন। ব্যতিক্রম পড়াইছিলেন ট্রুপস, সোয়ার্ম, ঠিক আছে, স্কুল, মাছের ঝাঁক, এগুলো কিন্তু কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল মানে ডায়মন্ড, গোল্ড, এগুলো খুব একটা আমি চাচ্ছি না। এরপর আসে হচ্ছে যেটা খুবই আসে অ্যাবস্ট্রাক্ট নাউন। খেয়াল করো, অনেস্টি, চ্যারিটি, ফ্রেন্ডশিপ, বেগারি, উইজডম, হিরোইজম, স্ট্রেংথ, নলেজ, এগুলো সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ভাই এবার হচ্ছে দেখো আপনি যে পড়ালেন আসলেই তা আসছে কিনা খেয়াল করো। সেটা হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। তাহলে ভাই একটু জুম করি, একটু জুম করলে একটু বেশি জুম হয়ে গেল না, যাও সমস্যা নেই, আমি পরে আবার ঠিক করে দেবো। তাহলে খেয়াল করো কি আছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। ভাই পড়াইছেন গার্ল কি নাউন, সবাই কমেন্টস করো। আমি বলার আগে কমেন্টস করবা, দেখো দশম বিসিএসে আসছে গার্ল, দেখো কি নাউন, সবাই কমেন্টস করো, কমন নাউন। গার্ল কি নাউন, কমন নাউন। ভাই পড়াইছেন, সবাই কমেন্টস করো, আমি দেখার আগে কমেন্টস করবা, ঠিক আছে। রিভার কি নাউন বলো, রিভার হচ্ছে ভাইয়া কমন নাউন। দেখো ভাইয়া এটা কিন্তু আমার 40 বিসিএসে আসছে, ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, নাইনুস ক্যাটেল পড়াইছি ভাই। ক্যাটেল বলি, হার্ড বলি, কি নাউন ভাইয়া, কালেকটিভ নাউন। কমেন্টস করো, ক্যাটেল হচ্ছে এখানে কালেকটিভ নাউন। এরপরে যদি বলি সেটা হচ্ছে খেয়াল করো কিসে আসি, যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি। জাস্ট ওগুলো আগে কমেন্টস করে দিতে, সব কিন্তু পরীক্ষাতে আসছে। অনেস্টি কি নাউন, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ ওয়ান ইজ এ কালেকটিভ নাউন, ভালো করে বুঝবা। বুকস এটা ম্যাটেরিয়াল নাউন, বুক কি নাউন, ম্যাটেরিয়াল নাউন, বস্তু। সোলজার্স কি নাউন, কমন নাউন, সোলজার্স কি নাউন, কমন নাউন। বুকস ম্যাটেরিয়াল নাউন, সোলজার্স কমন নাউন। গার্ল কি নাউন, গার্ল হচ্ছে কমন নাউন। খুবই 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 ইম্পর্টেন্ট, ওখানে হয়তো বললে ভুলে গেছি, এটা সবাই কমেন্টস করবা, ইচ অ্যান্ড এভরি ওয়ান কমেন্টস করবা। লাইব্রেরি কি নাউন বলো, কালেকটিভ নাউন। দেখলে কিন্তু অনেক সময় মনে হয় না ভাইয়া লাইব্রেরি কি নাউন বলো, ভাইয়া লাইব্রেরি কিন্তু কালেকটিভ নাউন। পার্লামেন্ট, লাইব্রেরি দেখলে মনে হয় অন্য কিছু না, পার্লামেন্ট অনেক সাংসদরা একত্র হয়, দল, এজন্য পার্লামেন্ট হচ্ছে কালেকটিভ নাউন। লাইব্রেরি সবাই মিলে একসাথে পড়ে এক জায়গাতে, এই জন্য লাইব্রেরি কি নাউন, সবাই কমেন্টস করো লাইব্রেরি কালেকটিভ নাউন। কমেন্টস করো লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। একটা ফ্রেজ রয়েছে এ হার্ড অফ ক্যাটেল, খেয়াল করো, এ হার্ড অফ ক্যাটেল, খেয়াল করো। ক্যাটেল মানেও গবাদি পশু, হার্ড মানেও গবাদি পশুর পাল। ভাইয়া পড়াইছেন ক্যাটেল বলি আর হার্ড বলি দুটোই কি নাউন ছিল ভাইয়া, কালেকটিভ নাউন। দুটো কি নাউন ছিল বলো ভাইয়া, কালেকটিভ নাউন। এ হার্ড অফ ক্যাটেল কালেকটিভ নাউন। কমেন্টস করো, এ হার্ড অফ ক্যাটেল কালেকটিভ নাউন। দি নেকলেস ইজ মেড অফ গোল্ড, আমরা জানি গোল্ড কি নাউন, গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে হার্ড অফ ক্যাটেল হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে মোটামুটি আমরা নাউন সম্বন্ধে একটা ওভারভিউ পেলাম। আশা করি এটা বললে অনেক কিছু চলে আসবে। এবার একটা অ্যাটিপিক্যাল জিনিস একটু বলবো, সেটা হচ্ছে একটু ছোট করি, আশা করি মনে একটু বড় হয়ে গেছে। আচ্ছা একটু ছোট করি, বেশি ছোট হয়ে গেছে। সেটা হচ্ছে খেয়াল করো, একটু বড় করি, ওকে ঠিক আছে। সেটা হচ্ছে যে একটা প্রচুর জিনিস কমন ঝামেলা হয়, সেটা হচ্ছে এ ফিউ, ফিউ, এ লিটল, লিটল, দি লিটল, দি ফিউ, ঠিক আছে। এগুলো নিয়ে প্রায় কম বেশি ঝই ঝামেলা হয়।
এ ফিউ এ লিটল, দি ফিউ দি লিটল, শুধু ফিউ শুধু লিটল, এগুলো হচ্ছে ভাইয়া প্রায় মনে করো যে কম বেশি ঝামেলা হয়। ঠিক আছে, তো যাই হোক আমরা কথা না বলে একটু পড়ে আসছি যে ভাইয়া এটা আমরা কেমন কি পড়তে পারি, ভালো করে বুঝবা, খুব ইম্পর্টেন্ট। গত বছর ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসছে, অনেকেই ভুল করছে, প্রতি বছর আসে, দেখা গেল গত বছর আসছে, বছর দেখা গেলো মেডিকেলে আসবে না, ডেন্টালে আসলেও আসতে পারে, ঢাকা ভার্সিটিতে আসলেও আসতে পারে, সুতরাং এটা ঠান্ডা মাথায় পারতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি বলছি, এ ফিউ ফিউ এ লিটল লিটল, এখানে অনেক কথাবার্তা বলা আছে, তোমার খালি পারতে হবে সেটা হচ্ছে এই ফিউর স্লাইড আর হচ্ছে লিটলের স্লাইড, ঠান্ডা মাথায় বুঝবা, ঠান্ডা মাথায় বুঝবা। ঠিক আছে, দুইটা কথা বলবো, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। একটা নাউন আছে ক্লাসিফিকেশনের, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কি বললাম বলো, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ভাই কাউন্টেবল নাউন কি, যাদেরকে আমরা এস বাই এস যোগ করে প্লুরাল করতে পারি তারা হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন খেয়াল করো, যদি একটু ভালোভাবে বলি, যে ধরো ঠান্ডা মাথায় বুঝবা, ভালো করে বুঝবা। দেখো ফ্রেন্ড একটা ওয়ার্ড, ফ্রেন্ডের সাথে এস যোগ করলে কি হয়, ফ্রেন্ডস। তাহলে যাদেরকে এস বা ইএস যোগ করে প্লুরাল করতে পারি তারা কি নাউন, তারা হচ্ছে কাউন্টেবল নাউন। ঠিক আছে, এবার দেখো কিছু তো নাউন আছে যাদেরকে এস বা ইএস যোগ করা যায় না, তারা কি নাউন, তারা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কখনো কি শুনছো কোনোদিন মানি থেকে মানিস হয়, মিল্ক থেকে মিল্কস হয় না? তাহলে যাদেরকে এস বাই এস যোগ করা যায় না তারা কি নাউন, আনকাউন্টেবল নাউন। তুমি সবাই কমেন্টস করো ফ্রেন্ডস কি নাউন, কাউন্টেবল নাউন। মানে কাউন্টেবল নাউন কেমনে কমেন্টস করবো, সংক্ষেপে CONT, কাউন্টেবল নাউন। আর যদি বলি মানি কি নাউন, কমেন্টস করো আনকাউন্টেবল নাউন, সংক্ষেপ কয়েন্ট UNC। আগে এতটুকু বোঝো, তাহলে কি বললাম, সবাই কমেন্টস করো, ফ্রেন্ডস কি নাউন, কাউন্টেবল নাউন, মানে কি নাউন, আনকাউন্টেবল নাউন, জাস্ট এতটুকু বোঝো। তাহলে আবার বলি, যাদেরকে এস বাই এস যোগ করে প্লুরাল করতে পারছি তারা হচ্ছে কাউন্টেবল নাউন। যাদেরকে পারছি না, ধরো মানি, মিল্ক, এক্সপেন্ডিচার, ইনফরমেশন, এদেরকে আমি এস বাই এস যোগ করতে পারবো না, জোর করে লাগালেও হবে না, তাহলে সেটা হচ্ছে আমার কি নাউন বলো ভাইয়া, আনকাউন্টেবল নাউন। বোঝা গেছে, গণনা করা যায় না, জাস্ট এতটুকু বোঝো। তাহলে কমেন্টস করো, ফ্রেন্ড হচ্ছে কাউন্টেবল আর মানে হচ্ছে আনকাউন্টেবল, কথা বোঝা গেছে? এখন ভাইয়া যেটা আমার জানতে হবে সেটা হচ্ছে ঠান্ডা মাথায় বুঝবো, তাহলে আমার ঝামেলা হচ্ছে ফিউ সিরিজ নিয়ে, আমার ঝামেলা লিটল সিরিজ নিয়ে। এখন কোথায় এ ফিউ বসবে, কোথায় লিটল বসবে, কোথায় দি ফিউ বসবে, এই নিয়ে তোমার ঝামেলা, কোনো ঝামেলা আর না আসি গেছে সমাধান। খেয়াল করবা, ভালো করে বুঝবা, সেটা হচ্ছে আমি একটু বলি ঠান্ডা মাথায়, কাউন্টেবল নাউনের আগে ফিউ সিরিজ বসবে, রিপিট করো, বাসায় রিপিট করো, কাউন্টেবল নাউনের আগে ফিউ সিরিজ বসবে। ফিউ সিরিজের মধ্যে এ ফিউ, ফিউ, দি ফিউ হইতে পারে। আচ্ছা, আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল সিরিজ বসবে। কি বললাম, রিপিট করো, আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল সিরিজ বসবে। লিটল সিরিজের মধ্যে হইতে পারে এ লিটল, লিটল, দি লিটল। কথাটা বুঝছো কিনা? তাহলে আবার বলি, ধরো বলতেছি ফ্রেন্ড কি নাউন, কাউন্টেবল নাউন, তারাই কি বসবে, ফিউ সিরিজ, হইতে পারে এ ফিউ, হইতে পারে দি ফিউ, ওটা আমি পরে আসছি, বাট ফিউ সিরিজ বসবে কার আগে, কাউন্টেবল নাউনের আগে। ফ্রেন্ড কি নাউন, কাউন্টেবল নাউন, কোন সিরিজ বসবে, ফিউ সিরিজ। আচ্ছা, মানে কি নাউন, মানে হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন, তার আগে বুঝবে কোন সিরিজ, লিটল সিরিজ। কে বসতে পারে, এ লিটল বা লিটল বা দি লিটল। জাস্ট এতটুকু বোঝো কিনা কমেন্টসে জানাও যে ভাইয়া কাউন্টেবল নাউন বুঝছি, তার আগে বসবে ফিউ সিরিজ, ভাইয়া আনকাউন্টেবল নাউন বুঝছি, তার আগে বুঝবে লিটল সিরিজ। দেখি তোমরা কমেন্টস করে জানাও, কি কমেন্টস করে পারো। দেখো ভাইয়া একটু বোঝানোর জন্য ইনকারেক্ট কারেক্ট বুঝাই। খেয়াল করো ভাইয়া, বুক এর প্লুরাল কি, বুকস। হ্যাঁ, বুক কে এস বা ইয়েস যোগ করে প্লুরাল করা যায়, তাহলে বুক কি নাউন, বুক হচ্ছে কাউন্টেবল নাউন। ভাই বলছেন কাউন্টেবল নাউনের আগে কোন সিরিজ বসবে, ফিউ সিরিজ। তাহলে কাউন্টেবল আগে কি লিটল বসবে না, কাউন্টেবলের আগে বসবে ফিউ সিরিজ। দেখো বসছে, তাহলে মানে কারেক্ট কোনটা, আই হ্যাভ ফিউ বুকস, এটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে সবাই কমেন্টস করো, বুকস এর আগে কোনটা বসবে, ফিউ নাকি লিটল? আবার বলি, বুকস হচ্ছে একটা কাউন্টেবল নাউন, তার আগে বসবে কি, ফিউ সিরিজ। ঠিক আছে, এবার ভাই খেয়াল করো, ভালো করে বুঝবা, যে যদি বলি ইনকারেক্ট কারেক্ট, খেয়াল করে দেখবা, কারেক্ট যদি বলি যে আই হ্যাভ ফিউ মানি, না ভাইয়া মানি কি নাউন, আনকাউন্টেবল নাউন, মানটাকে বুঝবে কি, দেখো তো মানটাকে বুঝবে ভাইয়া লিটল। কি বুঝে বলো ভাইয়া, লিটল। কমেন্টস করো, কি বুঝে ভাইয়া, লিটল। ঠিক আছে, হইতে পারে এ লিটল, দি লিটল। তাহলে মোটামুটি বুঝাতে সক্ষম হইলাম, কাউন্টেবল নাউনের আগে ফিউ সিরিজ, আনকাউন্টেবল নাউনের আগে লিটল সিরিজ। দেখি কি বুঝছো তোমরা, কমেন্টস একটু দেখি। যে বাবা কমেন্টসে নেট স্লো তো, যার কারণে ঝামেলা হচ্ছে। ওকে কমেন্টসে দেখি,
কি বলতেছো? ওকে, কাউন্টেবল ফিউ সিরিজ, আনকাউন্টেবল লিটল সিরিজ, লিটল মানি, ওকে, অবন্তী বিশ্বাস, অনিকা রহমান, ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে এবার ঠান্ডা মাথায় বুঝবা। তাহলে এবার আসি সিরিজ নিয়ে। এবার বোঝো, এ ফিউ এ লিটল একসাথে পড়বো, শুধু ফিউ শুধু লিটল একসাথে পড়বো, দি ফিউ দি লিটল এটা অতটা পড়ার দরকার নাই। আমার ঝামেলা হয় এ ফিউ এ লিটল, শুধু ফিউ শুধু লিটল, এটা নিয়ে ঝামেলা হয়। তাহলে ভাইয়া কোনো ঝামেলা নাই, আজকে থেকে দেখো আমরা জানবো। ঠান্ডা মাথায় খেয়াল করো, এই যে ভাইয়া খেয়াল করো, সেটা হচ্ছে মনে রাখবো। আমার হয়তো বাসায় বলো বলো এ ফিউ এ লিটল মানে অলওয়েজ পজিটিভ। রিপিট করো, বলো এ ফিউ এ লিটল মানে অলওয়েজ পজিটিভ। সবাই প্লাস চিহ্ন দিয়ে কমেন্টস করো, বলো এ ফিউ এ লিটল হবে কি প্লাস, কমেন্টস করো এ ফিউ এ লিটল হবে কি পজিটিভ অর্থ। দেখো শুধু ফিউ শুধু লিটল হবে কি নেগেটিভ অর্থ। কি বললাম? শুধু ফিউ শুধু লিটল হবে কি বলো ভাইয়া নেগেটিভ অর্থ, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে কি বললাম রিপিট করো, সবাই কমেন্টস করো এ ফিউ এ লিটল অলওয়েজ পজিটিভ, শুধু ফিউ শুধু লিটল অলওয়েজ নেগেটিভ। কথা বোঝা গেছে? আচ্ছা, আর দি ফিউ দি লিটল পজিটিভও না নেগেটিভও না। আবার রিপিট করো এ ফিউ এ লিটল অলওয়েজ পজিটিভ, শুধু ফিউ শুধু লিটল অলওয়েজ নেগেটিভ। এত বুঝলেই হচ্ছে। এবার ভাইয়া তাহলে চলে আসি হচ্ছে আমি নিচের দিকে। তাহলে ভাইয়া কি বলেছেন বলেন? এ ফিউ এ লিটল মানে পজিটিভ, শুধু ফিউ শুধু লিটল মানে হচ্ছে নেগেটিভ, আর দি ফিউ দি লিটল কিছু না। এবার এতটুকু বুঝলে সব পেরে যাও, ভালো করে বুঝবা। খেয়াল করো ভাইয়া কি বলেছেন, এ ফিউ এ লিটল অলওয়েজ পজিটিভ। তাহলে পজিটিভটা পরে আসেন। খেয়াল করো এ ফিউ লিটল মানে কি অল্প অল্প। আচ্ছা, তাহলে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। খেয়াল করো দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য কাপ। ভালো করে বোঝো। তাহলে এ ফিউ এ লিটল অলওয়েজ পজিটিভ, তার মানে কি আমার এ ফিউ মানে তো কম, লিটল মানেও কম, কিন্তু কেমন অর্থ? কম কিন্তু খুশি। আমার ভাইয়া 5 টাকা আছে, আমি খুশি। আমার 5টা বন্ধু আছে, মাত্র 5টা বন্ধু, আমি খুশি। ভালো করে বুঝবা। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু আছে। ভালো করে বোঝো। দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য কাপ। পড়াইছেন এ ফিউ এ লিটল মানে কি অলওয়েজ পজিটিভ, পেয়ালায় অল্প পরিমাণে দুধ আছে। দেখো আছে মানে কি পজিটিভ, আছে মানে কি পজিটিভ, হোক অল্প কিন্তু সে খুশি, পজিটিভ। কথা কি বুঝতে পারছো? তাহলে এ ফিউ এ লিটল অলওয়েজ পজিটিভ। সবাই কমেন্টস করো এ ফিউ এ লিটল অলওয়েজ পজিটিভ। ভাই পড়ে কেমনে দিবে? দিবে দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য কাপ। কি হবে? পেয়ালায় অল্প পরিমাণে দুধ আছে। খেয়াল করো ভালো করে। ভাই পড়াইছেন ফিউ শুধু ফিউ নেগেটিভ, শুধু লিটল নেগেটিভ। হ্যাঁ পড়াইছেন না? এ ফিউ এ লিটল অলওয়েজ পজিটিভ, শুধু ফিউ শুধু লিটল অলওয়েজ নেগেটিভ। মানে অল্প আছে তো এরা খুশি না। একজন বলতেছে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। এই ফিউ মানে কি আমার বন্ধু নেই বললেই চলে। কমেন্টস করো আমার বন্ধু নেই বললেই চলে। মাইন্ড ইট, আমার বন্ধু নেই বললেই চলে আর আমার বন্ধু নেই জিনিসটা কিন্তু এক জিনিস না। কি বললাম? আমার বন্ধু নেই বললেই চলে আর আমার বন্ধু নেই কিন্তু এক জিনিস না। তাহলে বুঝবা আই হ্যাভ নো ফ্রেন্ডস মানে আমার কোনো বন্ধু নেই, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার বন্ধু নেই বললেই চলে। রিপিট করো, আবার বলি এ ফিউ এ লিটল অলওয়েজ পজিটিভ, শুধু ফিউ শুধু লিটল অলওয়েজ নেগেটিভ, নো মানে নাই, নো মানে নাই। খেয়াল করো দেয়ার ইজ এ লিটল মিল্ক বললে পজিটিভ, অল্প পরিমাণে দুধ আছে। দেয়ার ইজ শুধু লিটল বললে পেয়ালায় দুধ নেই বললেই চলে। আর দেয়ার ইজ নো মিল্ক, পেয়ালায় একদম দুধ নেই। তাহলে আমি চাচ্ছি এটাই বলতে তোমাদেরকে, সেটা হচ্ছে ভাইয়া নেই বললেই চলে আর নেই কিন্তু এক জিনিস না। মাইন্ডেড খুবই আসে। তাহলে এই স্লাইডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। গত বছর প্রশ্ন আসছে। ভাই প্রশ্ন কেমনে আসছে একটু ভাই বলেন। যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এখানে এ ফিউ এর সিনোনিম কি? সাম, মানে কিছু আসতে পারে। যেমন আগে আসতো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, অর্থ কি আমার অল্প কিছু বন্ধু আছে, এটা আসতো। ঠিক আছে, এখন আসতে পারে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এখানে এ ফিউ এর সিনোনিম কি? কমেন্টস করো সাম। এ ফিউ মানে কি? কমেন্টস করো সাম। এ ফিউ মানে কি? সাম। গত বছর ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এর অর্থ আমরা সবাই জানতাম আমার বন্ধু নেই বললেই চলে, এটা আমরা সবাই জানতাম। কিন্তু গত বছর চালাকি করে প্রশ্ন যখন টাফ করতেছে কি দিছে? এই ফিউ এর ইংরেজি সিনোনিম কি? তার মানে নেই বললেই চলের ইংলিশটা দিয়ে দিয়েছে। নেই বললেই চলের ইংলিশ কি? হার্ডলি এনি। প্রশ্ন ব্যাংক মিলায় দেখবা, হার্ডলি মানে কদাচিৎ, এনি মানে একজন। তাহলে কদাচিৎ নাই, আমার বন্ধু নেই বললেই চলে। কথা কি বুঝতে পারছো? আমি এত কঠিন, এটা কঠিন ঠিক না, এটা মানে হয়তো পড়াতাম না অনলাইনে। ব্যাপারটা হচ্ছে কি দেখো ভাইয়া, এইটা তুমি যদি বোঝো তোমার কনসেপশন না অনেক ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো ভর্তি পরীক্ষায় কমপ্লিট করতে পারবা, সে মেডিকেল হোক, ভার্সিটি হোক বা ডেন্টাল হোক। ঠিক আছে, তাহলে ভাই আমার সাথে সবাই বলো, ঠান্ডা মাথায় বোঝো। ভাইয়া পড়াইছেন
কাউন্টেবল নাউনের আগে ফিউ সিরিজ, আনকাউন্টেবল নাউনের আগে লিটল সিরিজ। বুঝলাম? আচ্ছা, তাহলে এ ফিউ এ লিটল অলওয়েজ পজিটিভ, শুধু ফিউ শুধু লিটল অলওয়েজ নেগেটিভ, দি ফিউ দি লিটল পজিটিভও না নেগেটিভও না। ভাইয়া বলেন, কমেন্টস করেন, ভালো করে বোঝান। সেটা হচ্ছে এ ফিউ এ লিটল অলওয়েজ পজিটিভ, আমার অল্প কিছু বন্ধু আছে মানে আমি খুশি। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। ঠিক আছে, পেয়ালায় অল্প পরিমাণে দুধ আছে মানে পজিটিভ, অল্প আছে বাট পজিটিভ। দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দা কাপ। এ ফিউ এ লিটল অলওয়েজ পজিটিভ, শুধু ফিউ শুধু লিটল অলওয়েজ নেগেটিভ। আমার বন্ধু নেই বললেই চলে, ইংরেজি কি হবে? আই হ্যাভ, নেই বললেই চলে, নেগেটিভ সাইড আছে কিন্তু খুশি না। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, শুধু ফিউ। পেয়ালায় দুধ নেই বললেই চলে, দেয়ার ইজ লিটল মিল্ক ইন দা কাপ। কথা বুঝতে পারছো? আর যদি বলি আমার এরপরে স্বাভাবিকভাবে, সেটা হচ্ছে যে আমার কোনো বন্ধু নাই, আই হ্যাভ নো ফ্রেন্ডস। পেয়ালায় কোনো দুধ নাই, দেয়ার ইজ নো মিল্ক ইন দা কাপ। নেই আর নেই বললেই চলে, কিন্তু এক জিনিসটা নেই মানে নাই, আর নেই বললে চলে মানে আসি কিন্তু খুশি না। তাহলে এ ফিউ এ লিটল অলওয়েজ পজিটিভ, শুধু ফিউ শুধু লিটল অলওয়েজ নেগেটিভ, দি ফিউ দি লিটল পজিটিভ না নেগেটিভ। দি ফিউ দি লিটল মানে কি? নির্দিষ্ট সংখ্যক। যদি বলি ভাই আই হ্যাভ দি ফিউ ফ্রেন্ডস মানে কি? আমার নির্দিষ্ট সংখ্যক বন্ধু আছে। যদি বলি আই হ্যাভ দি, যদি বলি দেয়ার ইজ দি লিটল মিল্ক ইন দা কাপ, পেয়ালায় নির্দিষ্ট পরিমাণে দুধ আছে। দি ফিউ দি লিটল অত বেশি ঝামেলা করে না, করে এ ফিউ এ লিটল, শুধু ফিউ শুধু লিটল। প্রশ্ন কেমন আসে? সেন্টেন্স দিয়ে দেয়, সিনোনিম চাই অথবা বঙ্গানুবাদ চাই, বা বঙ্গানুবাদ চাই ইংলিশে চাই। কথা বোঝা গেছে? যদি সবাই কষ্ট করে এটা বুঝে থাকো, তো ডান লেখো, ডান, যে ভাইয়া ডান, ভাইয়া ডান, ডান 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 দেখবো, যতগুলো ডান দেখবো বুঝবো মোটামুটি পড়ানো হয়েছে। ঠিক আছে, এবার আমি চলে এসে ভাইয়া প্রোনাউন নিয়ে। ঠিক আছে, তাহলে নাউন মোটামুটি বুঝলাম, এটা প্রোনাউন নিয়ে আমরা একটা ওভারভিউ দিই। তার আগে আমরা একটু বলি যে সংক্ষেপে কারা কারা কি হইতে পারে। সবাই একটু ডান ডান লেখার পরে একটা যে আমি বলি বলার পরে কমেন্টস করবে, সেটা হচ্ছে প্যাড, পিতে পি এতে এ ডিতে ডি। প্যাড, পিতে পি এতে এ ডিতে ডি। খেয়াল করো, পিতে হচ্ছে প্রিপোজিশন, পিতে কি বললাম? প্রিপোজিশন। পিতে হচ্ছে পসেসিভ, কি পিতে কি বললাম? পসেসিভ। এতে হচ্ছে আর্টিকেল, এতে হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিতে হচ্ছে ডিটারমাইনার। খুব সুন্দর একটা ইংরেজি না? প্যাড। কি বললাম? প্যাড। সবাই রিপিট করো এবং ডান ডান লেখা শেষ হয়ে গেলে সবাই প্যাড কমেন্ট করো, প্যাড কমেন্ট করো, ভালো করে বুঝবা। পি কি? পিতে প্রিপোজিশন, পিতে পসেসিভ, এতে আর্টিকেল, এতে অ্যাডজেক্টিভ, আচ্ছা, ডিতে ডিটারমাইনার। প্যাড। কি বললাম? প্যাড। এখন দেখো অনেক কথাবার্তা লেখা আছে প্যাড নিয়ে, আমরা কি বলবো? প্যাড জিনিসটা কি? তাহলে পিতে প্রিপোজিশন, পিতে পসেসিভ, এতে আর্টিকেল অ্যাডজেক্টিভ, ডিতে ডিটারমাইনার। খুব 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 ইম্পর্টেন্ট, মেডিকেলে প্রায় আসে। আমি এত বাংলা কথা আমি বলবো না, আমি শর্টকাট ট্রিক্সে বিশ্বাসী, ঠান্ডা মাথায় বুঝবা। সেটা হচ্ছে যদি বলি ভালো করে বুঝবা যে প্যাডের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সে কি হবে? নাউন। প্যাড মানে কি? প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে সে কি হবে? সে কি হবে? সে হচ্ছে নাউন। বড় হয়ে গেল, সমস্যা নেই। তাহলে কি বললাম? যে প্যাডের শেষে যদি একটা ওয়ার্ড থাকে সেই একটা ওয়ার্ড হবে কি? নাউন। প্যাড মানে কি? প্রিপোজিশন, পসেসিভ। ধরো প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে, সে কি হবে? নাউন। যদি আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকে সেটা হবে কি? নাউন। যদি ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকে সে হবে কি? নাউন। ঠিক আছে, একটা উদাহরণ দেন। রোজা ইজ এ গার্ল। এই এ কি? এ মানে আর্টিকেল, সেই আর্টিকেল কার মধ্যে পড়ছে? এর মধ্যে পড়ছে। ভাই পড়াইছেন, প্যাডের যে কোনো একটার পরে যদি একটা শব্দ থাকে সে কি হবে? নাউন। এই সুন্দর না? ম্যাজিক না? তাহলে ধরো প্যাডের পরে যদি একটা ওয়ার্ড থাকে, তাহলে প্যাডের এতে আর্টিকেল, এরপরে একটা ওয়ার্ড, প্যাডের পরে একটা ওয়ার্ড থাকলে হবে কি? সে ভাইয়া নাউন। কথা কি বোঝা গেছে? আবার ভাইয়া তাহলে সবাই একটু কমেন্টস করো যে প্যাডের পরে যদি একটা ওয়ার্ড থাকে সে কি হবে? নাউন। কমেন্টস করো, কি হবে? নাউন। এবার দেখো প্যাডের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে খুব মজা, লাস্টেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। মানে অলওয়েজ মনে রাখবা নাউন থাকবে লাস্টে। যদি প্যাডের পরে একটা থাকে সে হবে নাউন, প্যাডের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে লাস্টে হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। লাস্টের ওয়ার্ডটা নাউন, আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। প্যাড মানে কি? পিতে পসেসিভ, পিতে প্রিপোজিশন, এতে আর্টিকেল, ডিতে ডিটারমাইনার। ভালো করে বুঝবা। সেম সেন্টেন্স, রোজা ইজ এ গুড গার্ল। আগে ছিল রোজা ইজ এ গার্ল, এতে মানে আর্টিকেল, প্যাডের এর মধ্যে পড়েছিল রোজা ইজ এ গুড গার্ল। আচ্ছা, আর্টিকেলের পরে, আর্টিকেল মানে কি? প্যাডের এ। আর্টিকেলের পরে কয়টা শব্দ? দুইটা শব্দ, গুড গার্ল। বলেছেন
প্যাডের পরে যদি দুইটা শব্দ থাকে সেটা কি হবে? গার্ল কি? নাউন, আমরা সবাই জানি। আর বলো তো গুড কি? ভালো। কেমন গার্ল? কেমন বালিকা? ভালো বালিকা। তাহলে গুড কি হবে? গুড হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। মিউজিক, প্যাডের পরে দুইটা ওয়ার্ড থাকলে সেটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। রোজা ইজ এ গুড গার্ল, এর পরে লাস্টে গার্ল, এর আগেরটা অ্যাডজেক্টিভ। বুঝছো না? খুব মজা। লাস্ট ওয়ান, তুমি সবাই কমেন্টস করো যে প্যাডের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে হবে কি, সেগুলো কমেন্টস করো। অ্যাডজেক্টিভ আর নাউন কমেন্টস করো, অ্যাডজেক্টিভ আর নাউন কমেন্টস করো, অ্যাডজেক্টিভ আর নাউন। এবার দেখো যে প্যাডের পরে, কার পরে? প্যাডের যদি তিনটা ওয়ার্ড থাকে। কয়টা ওয়ার্ড ভাইয়া? তিনটা ওয়ার্ড। খেয়াল করো, সেটা হচ্ছে যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে বলছি লাস্টেরটা অলওয়েজ কি হবে? লাস্টেরটা অলওয়েজ হবে নাউন। তার আগেরটা কি? তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা কি হবে? অ্যাডভার্ব। তাহলে কিন্তু বাড়তেছে একটা করে। আবার বলি ভাইয়া, একটু মুছে বলি যে প্যাডের শেষে একটা ওয়ার্ড, খেয়াল করো, প্যাডের শেষে একটা ওয়ার্ড, সে হচ্ছে নাউন। প্যাডের শেষে দুইটা ওয়ার্ড, লাস্টেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। প্যাডের শেষে তিনটা ওয়ার্ড, লাস্টেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। দেখো ভাইয়া, রোজা ইজ এ ভেরি গুড গার্ল, এ ভেরি গুড গার্ল, এ হচ্ছে আর্টিকেলের এ, প্যাডের এ। তারপরে লাস্টেরটা কি হবে? অলওয়েজ নাউন, তার আগেরটা গুড কি হবে? অ্যাডজেক্টিভ, তার আগেরটা কি হবে? ভেরি কি বলতো? ভেরি হচ্ছে অ্যাডভার্ব। ভেরি কি? অ্যাডভার্ব। রোজা কেমন বালিকা? গুড বালিকা। তাহলে বালিকা কেমন? গুড। নাউন কেমন? অ্যাডজেক্টিভ। এবার কেমন ভালো? বেশি ভালো। অ্যাডজেক্টিভকে মডিফাই করবে কে? ভেরি। তাহলে ভেরি কি হবে? অ্যাডভার্ব। মানে আমি চাচ্ছি বলতে এটা, তুমি প্যাডের পরে মানে প্রিপোজিশন হোক, যাই হোক, আর্টিকেল হোক, ডিটারমিনার হোক, যাই দেখবা একটা থাকলে নাউন। প্যাডের যদি থাকে দুইটা, লাস্টেরটা নাউন, আগেরটা চোখ বুঝে অ্যাডজেক্টিভ। প্যাডের যদি তিনটা থাকে, লাস্টেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। আশা করি ব্যাপারটা বোঝা হয়ে গেছে। যদি বুঝতে থাকো তাহলে কমেন্টসে লেখো ভাইয়া ডান ডান ডান, ভাইয়া বুঝছি। সবাই করতে ভাইয়া ডান ডান ডান, দেখি ভাইয়া বুঝছি। এবার দেখি তোমরা আলটিমেটলি কি কমেন্টস করছো, দেখি ঠান্ডা মাথায়। নেট মনে করো যে এমন প্রবলেম যে নেটে হচ্ছে মনে করো অনেক সময় কমেন্টস দেখা যায় না। যাই হোক ভাইয়া, মোটামুটি ওকে, ঠিক আছে। ঐতিহ্য, প্যাড জিনিসটা হচ্ছে পিতে পসেসিভ, এতে আর্টিকেল, ডিতে ডিটার মাইনার। যেমন ভাইয়া পসেসিভ মানে কি? পসেসিভ মানে হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, এইগুলা, ঠিক আছে, হিজ, হার, এগুলো হচ্ছে পসেসিভ। আর আর্টিকেল হচ্ছে এ এন ডি। দেখো এখানে এই আর্টিকেল এর পর একটা জিনিস বের হয়েছে, ডি মানে হচ্ছে ডিটার মাইনার, মাচ, মোর, দিস, দ্যাট, এইগুলা। অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সে কি হবে? নাউন। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সে কি হবে? নাউন। ডিটারমাইনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে সে কি হবে? নাউন। বোঝা গেছে? প্যাডের পিতে প্রিপোজিশন অর্ধাক্ষর, এতে আর্টিকেল, ডিতে ডিটার মাইনার, ঠিক আছে। প্যাডের পিতে প্রিপোজিশন বা পসেসিভ, তাহলে পসেসিভের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, লাস্টেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। পসেসিভ বলি অথবা তোমার হচ্ছে আর্টিকেল বলি বা ডিটারমাইনার বলি, এদের শেষে যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে হচ্ছে লাস্টেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। কথা কি বুঝতে পারছো? যেমন ভাইয়া একটু দেখান যে প্যাড জিনিসটা কি। এই দেখো প্যাড জিনিসটা হচ্ছে আবার দেখাই দিচ্ছে, খেয়াল করো। এই যে সেই প্যাড, প্যাডের পিতে প্রিপোজিশন পসেসিভ, এতে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিতে ডিটার মাইনার, এটা হচ্ছে প্যাড। এই হচ্ছে আপনার প্যাড জিনিসটা। তাহলে এটা তোমরা স্ক্রিনশট নাও, তাহলে মোটামুটি জিনিসটা বোঝো, ঠিক আছে। মোটামুটি ব্যাপারটা বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, ডান। মাচ মোর, প্রিপোজিশন, হাসনা হেনা, ডান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। মোটামুটি একটা মোটামুটি আইডিয়া দেওয়া যাচ্ছে। ভাই ব্যাপারটা তো এমন না যে সব বোঝানো পসিবল, যতটুকু মোটামুটি আমরা একটু বুঝতে পারি, ঠিক আছে। ওকে, সবাই কমেন্টস করে কমেন্টস করতে ভাইয়া ডান ডান ডান, বুঝতে না বলো ডান ডান ডান, ঠিক আছে। তাহলে মোটামুটি বুঝবো, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি একটু উদাহরণে আসি। তাহলে প্যাডের পিতে প্রিপোজিশন পসেসিভ, এতে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিতে ডিটার মাইনার, মাচ, মোর, দেন, দিস, অ্যাডজেক্টিভ উদাহরণ জানি, আর্টিকেল কি, এন দি, প্রিপোজিশন পসেসিভ, এগুলো জানি। তাহলে প্যাডের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে, যদি প্যাডের পরে একটা ওয়ার্ড থাকে সে হচ্ছে নাউন। যদি থাকে দুইটা ওয়ার্ড তাহলে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। যদি থাকে তিনটা ওয়ার্ড তাহলে লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, আগেরটা অ্যাডভার্ব। ওই যে রোজা ইজ এ গার্ল, রোজা ইজ এ গুড গার্ল, রোজা ইজ এ ভেরি গুড গার্ল, ঠিক আছে। তাহলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। তাহলে এবার ভাইয়া উদাহরণে আসেন। আপনি তো বুঝালেন, তাহলে একটু উদাহরণে দেখেন। এই দেখো ভাইয়া, আপনি পড়ান, বড়কে বলছে ভাইয়া কি কি ডিটারমাইনার আছে। দেখো ডিটারমাইনার আর্টিকেল আছে এ এন্ড দি, এনি মেনি মাচ, ফিউ ফিউয়ার লিটল লেস, অল অ্যানাদার। ওই যে ভাইয়া ফিউ আর লিটল নিয়ে একটুকে পড়াইছি। এ ফিউ এ লিটল অলওয়েজ পজিটিভ, শুধু ফিউ শুধু লিটল অলওয়েজ নেগেটিভ, দি ফিউ দি লিটল পজিটিভ না নেগেটিভ না, পড়াইছি।
এই যে নো নাইদার, নো কি দেখো তো ভাইয়া, নো কিন্তু এটার পরে আসবে, নো কিন্তু আমার একটা ডিটারমাইনার, নো কি, নো হচ্ছে ডিটারমাইনার পরে আসবে। দিস দ্যাট এগুলো কি ডেমনস্ট্রেটিভ, এই ডেমনস্ট্রেটিভ মানে কি ডিটারমাইনার। দিস দ্যাট এই দেখো মাই আওয়ার ইয়োর এগুলো কি পসেসিভ, এগুলো কি পসেসিভ। আশা করি এবার ক্লিয়ার হয়েছে যে প্যাডের পিতে পসেসিভ করা, দেখো মাই আওয়ার ইয়োর এগুলো কি পসেসিভ, হিজ হার দেয়ার এগুলো কি পসেসিভ, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এবার মোটামুটি আমরা একটু দেখি যে পরেগুলো পারি কিনা, খেয়াল করো। সেটা হচ্ছে প্রথমে আসি বাট মি নো বাট, ভালো করে বুঝবা, বাট মি নো বাট। ভাই এখানে অনেক কথা আছে, সব কথা বলা যাবে না, তুমি আমার আমার কথা শোনো, খেয়াল করো ভাইয়া। নো মানে কি বলতো ভাইয়া, পড়াইছেন নোটটাকে পড়াইছেন, নো কি নো ডিটারমাইনার, নো কি ডিটারমাইনার। খেয়াল করো ভাইয়া পড়াইছেন, তাহলে প্যাডের সরি প্যাড এর ডিতে, ডি ফর কি ডিটারমাইনার, নো কি নো হচ্ছে ডিটারমাইনার। বলছেন প্যাডের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সে কি হবে নাউন, তাহলে বাট মি নো বাটস, এইখানের এই বাটসটা কি বলতো ভাইয়া, এই বাটসটা হচ্ছে নাউন। তাহলে সবাই কমেন্টস করো বাট মি নো বাটস এর এই বাটস কি নাউন, কমেন্টস করো। কারণ প্যাডের নো মানে হচ্ছে নো একটা ডিটারমাইনার, ডিটারমাইনার কার মধ্যে, প্যাডের ডি এর মধ্যে। ভাই পড়াইছেন প্যাডে যদি একটা ওয়ার্ড থেকে প্যাডের পরে সে কি হবে নাউন, সে কি হবে নাউন। আর এই ভাই কি ক্লিয়ার বোঝা যাচ্ছে বোর্ড? আর ছোট করলে ভালো হয়, ঠিক আছে, তা বলবেন তো সমস্যা নেই। আচ্ছা এই কই গেল, সমস্যা নেই এবার, ঠিক আছে ক্লিয়ার ডান। আচ্ছা ওকে, তাহলে মোটামুটি কি বললাম, বাট মি নো বাটস, ঠিক আছে। সবাই কমেন্টস করো বাট মি নো বাটস এর এই বাটসটা কি, বাটসটা হচ্ছে নাউন। খেয়াল করো ভাইয়া, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, ঠিক আছে। একটু বড় করি হালকা, ক্লিয়ার এবার, ঠিক আছে ঠিক আছে ওকে। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, ভালো করে বুঝতে পারো, খেয়াল করো। সেটা হচ্ছে এ কি আর্টিকেল, এ হচ্ছে আর্টিকেল যেটা প্যাডের কার মধ্যে পড়ে, প্যাডের আর্টিকেল ইয়েস এর মধ্যে পড়ে। খেয়াল করো ভাই পড়াইছেন প্যাডের পরে যদি কয়টা ওয়ার্ড থাকে, দুইটা ওয়ার্ড, ভাই বলছেন অলওয়েজ লাস্টেরটা হবে কি নাউন। তাহলে শ্যাডো মানে ছায়া, এটা কি নাউন। তাহলে ওয়াকিং এটা চোখ বুঝে কি হবে, চোখ বুঝে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়াকিং কি হবে, ওয়াকিং হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। সবাই কমেন্টস করো লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, কিন্তু এটা কিন্তু বিশেষে আসছে, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, জীবন একটা চলমান ছায়া মাত্র। কমেন্টস করো লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এই ওয়াকিংটা কি, ওয়াকিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়াকিং কি, ওয়াকিং হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ পড়াইছেন, আবার বলি, প্যাড, প্যাডের এতে আর্টিকেল, প্যাডের পরে একটা ওয়ার্ড থাকলে সে নাউন, প্যাডের পরে দুইটা ওয়ার্ড থাকলে শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। তাহলে শ্যাডো হচ্ছে নাউন, ওয়াকিং কি অ্যাডজেক্টিভ। কমেন্ট করো, কমেন্টস করো, ঠিক আছে। আচ্ছা ওকে, এরপরে আমরা চলে আসি হচ্ছে এরপরে হি লিভস ইন ঢাকা সিটি, ভালো করে বুঝো, হি লিভস ইন ঢাকা সিটি। এখানে খেয়াল করো ভাইয়া, ভালো করে বুঝবা, হি লিভস ইন ঢাকা সিটি, এখানে ইন বলতো কি, এই যে ভাইয়া প্রিপোজিশন, প্যাডের পিতে কি ছিল পজেসিভ, আর একটা পিতে কি ছিল প্রিপোজিশন। তাহলে এই ইন মানে কি প্রিপোজিশন, যেটা প্যাডের পি। ব্যবহারাইছেন প্যাডের শেষে দুইটা ওয়ার্ড থাকে, লাস্টের ওয়ার্ডটা কি নাউন, তাহলে আগের ওয়ার্ডটা কি হবে ডেফিনেটলি অ্যাডজেক্টিভ। দেখছো ভাইয়া, ঢাকা কিন্তু অলওয়েজ নাউন, ঢাকা কিন্তু অলওয়েজ নাউন, কিন্তু ভাইয়া যেই ঢাকা সিটি বসছে, দুইটা নাউন একত্রে বসছে, আবার এটা প্রিপোজিশনের পরে আছে, তাহলে প্রিপোজিশনের পরে কয়টা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড। খেয়াল করো প্যাডের পি, তারপরে কয়টা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, লাস্টের ওয়ার্ডটা কি হবে নাউন, সিটি কি নাউন। তাহলে আগেরটা ঢাকা, আমি জানি ঢাকা মানে নাউন, কিন্তু হি লিভস ইন ঢাকা সিটিতে, এইখানে ঢাকাটা কি, ঢাকা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঢাকাটা কি ঢাকা অ্যাডজেক্টিভ, ঠিক আছে ভাই, ভাই ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এখন দেখি ভাই কমেন্টস তোমরা কি করছো। সবসময় তো খালি মোটামুটি বললে হবে না, দেখি তোমরা কমেন্টস কি করতেছো, দেখি কমেন্টস না করলে তো বুঝবো না যে ভাইয়া কমেন্টস হচ্ছে না। হ্যাঁ কমেন্টস হচ্ছে না, কমেন্টস করতে হবে, কমেন্টস কমেন্টস 1.6 না, কমেন্টস দেখে খুশি না, আরো কমেন্টস করতে হবে, কমেন্টস করতে হবে। ওকে, নুসরাত জাহান ইতু ঢাকা অ্যাডজেক্টিভ, ওকে। আব্দুল গনি শ্রী নাউন, রিমা আক্তার তৃষা ঢাকা অ্যাডজেক্টিভ। এই তো মোটামুটি বুঝছে, এই কে বলে যে আমার ভাই কিছু বোঝে না, সবাই তো বুঝে, কিন্তু কমেন্টস করতে হবে, কমেন্টস না করলে মোটামুটি পড়া যাবে না, ঠিক আছে। ওকে, আমরা চলে আসি হচ্ছে এবারে, দেখো ভাইয়া পরেরটাতে আসি, হি ইজ এ ভেরি গুড বয়। তা খুবই সহজ, দেখো ভাইয়া বলছি, খেয়াল করো, এ মানে কি আর্টিকেল, এবার দ্রুত এগোবো, আর্টিকেল, এ মানে কি আর্টিকেল, আর্টিকেল মানে প্যাডের এতে কি আর্টিকেল। বলছি ভাইয়া দেখো প্যাডের লাস্টে কয়টা ওয়ার্ড ভাইয়া, 1 2 3, খুব মজা না, 1 2 3, তাহলে লাস্টের ওয়ার্ডটা কি বলে, লাস্টে থাকবে অলওয়েজ নাউন, তার আগেরটা গুড কি হবে অ্যাডজেক্টিভ, ভেরি তাহলে কি হবে, ভেরি হবে হচ্ছে অ্যান্সার, অ্যাডভার্ব, ভেরি কি হবে অ্যাডভার্ব। কমেন্ট করো ভেরি কি অ্যাডভার্ব। হি ইজ এ ভেরি গুড বয়, আমরা এমনি জানি ভেরি হচ্ছে অ্যাডভার্ব, এটা আমরা এমনি জানি। আবার দেখো কি আছে, প্যাডের এতে আর্টিকেল, সেই আর্টিকেল এর পরে কয়টা ওয়ার্ড,
তিনটা ওয়ার্ড, লাস্টেরটা কি নাউন, বয় কি নাউন, তাহলে তার আগেরটা কি হবে অ্যাডজেক্টিভ, কেমন ভালো, গুড বয়, গুড কি অ্যাডজেক্টিভ, কেমন ভালো, বেশি ভালো, তাহলে দেখো অ্যাডজেক্টিভকে মডিফাই করে কি ভেরি, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, মডিফাই করে অ্যাডভার্ব, এটা আমরা সবাই কম বেশি জানি। এবার দেখো খুব ইম্পর্টেন্ট, সবাই ভুল করে লিখছো ভাইয়া ঢাকা সিটিতে ঢাকা নাউন, কিন্তু ঢাকা সিটিতে ঢাকা কিন্তু অ্যাডজেক্টিভ, কথা বোঝা গেছে? এই জন্য ইংলিশে অনেক ম্যাজিক ঘটে, খেয়াল করো ভাইয়া। যেমন আরেকটা ম্যাজিক খেয়াল করো, ইট ইজ ইয়োর গো, ভাই আমরা সবাই জানি গো মানে কি ভার্ব, গো মানে ভার্ব, এটা আমরা সবাই জানি কম বেশি, খুব ইম্পর্টেন্ট, সবাই আমরা জানি, কিন্তু খেয়াল করো তো ভাইয়া ইট ইজ ইয়োর গো, ভাইয়া ইয়োর মানে কি, ওই যে প্যাডের পিতে কি ছিল পসেসিভ প্রিপোজিশন, এই ইয়োর হচ্ছে কি পসেসিভ, ইয়োর কি পসেসিভ, খেয়াল করো তাহলে ইয়োর যদি পসেসিভ হয় ভাই পড়াইছেন, প্যাডের পরে যদি একটা ওয়ার্ড হয়, সে একটা ওয়ার্ড কি হবে, চোখ বুঝে কমেন্ট করো, নাউন, কেমন করো নাউন, তাহলে খেয়াল দেখছো ভাইয়া গো কিন্তু অলওয়েজ ভার্ব, গো কিন্তু অলওয়েজ ভার্ব, কিন্তু ভাইয়া এই ইট ইজ ইয়োর গো, এই গো মানে কিন্তু এখানে যাওয়া না, ভার্ব না, এই গো মানে এবার তোমার পালা, বিদায় হও না, স্ক্রিন থেকে বিদায় হওয়া যাবে না, ক্লাস করতে হবে, ক্লাস না করলে হবে না, ঠিক আছে? তাহলে ইট ইজ ইয়োর গো, এবার তোমার পালা, এবার তোমার পালা, তাহলে সবাই কমেন্টস করো ভাইয়া গো মানে ভার্ব, এটা আমরা সবাই জানি যাওয়া, কিন্তু ইট ইজ ইয়োর গো, এখানে ইয়োর কি, ইয়োর হচ্ছে পসেসিভ, এই ইয়োরের পরে আছে কি গো, এই গো মানে কি তোমার পালা, এই গো মানে কি তোমার পালা, তাহলে কমেন্টস করো ইট ইজ ইয়োর গো, এখানে গো কি, এখানে গো হচ্ছে ডেফিনেটলি নাউন, এখানে গো কি ডেফিনেটলি নাউন, কমেন্টস করো ইট ইজ ইয়োর গো, গো কি ডেফিনেটলি নাউন। দেখো লেখা আছে হি লস্ট হিজ অল, হি লস্ট হিজ অল, ভালো করে বুঝো ভাই, বোর্ডকে মোটামুটি ক্লিয়ার বোঝা যাচ্ছে? আচ্ছা হি লস্ট হিজ অল, ওকে ফাইন। দেখো ভাইয়া ভালো করে বুঝবা, এই হিজ মানে কি, হিজ মানেও কিন্তু পসেসিভ, হিজ মানে কি ভাইয়া, হিজ মানেও কিন্তু পসেসিভ, তাহলে বলছেন পসেসিভের পরে একটা ওয়ার্ড আছে, কয়টা ওয়ার্ড, প্যাডের পরে একটা ওয়ার্ড, তাহলে একটা ওয়ার্ড হলে কি হবে, চোখ বুঝে নাউন, এখানে অল কি, অল হচ্ছে নাউন, কমেন্টস করো যে হি লস্ট হিজ অলের এই অল কি, অল হচ্ছে নাউন, ঠিক আছে? ওকে, এরপরে আমরা আসি হচ্ছে দ্রুত আসি, হি ওয়ার্কড ফর এ হোয়াইল, আর বেশি বলবো না, খেয়াল করো এ কি আর্টিকেল, তারপরে একটা ওয়ার্ড, এই এ হোয়াইল আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, তাহলে এটা হবে ডেফিনেটলি নাউন, ডেফিনেটলি নাউন। দেখো বিসিএস আছে 40 বিসিএস যে প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবভ অ্যাড্রেস, প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবভ অ্যাড্রেস, তাহলে ভাইয়া বলো তো ভাইয়া কেমন অ্যাড্রেস, অ্যাবভ অ্যাড্রেস, কেমন অ্যাড্রেস, অ্যাবভ অ্যাড্রেস, আরো ভালো করে বললে অ্যাবভ কি, অ্যাবভ হচ্ছে প্রিপোজিশন, কি বললাম বলো, অ্যাবভ হচ্ছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড, সে কি হবে অ্যাডজেক্টিভ, সে কি হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তুমি এইভাবেও করতে পারো, আবার অন্যভাবেও করতে পারো, আছে অ্যাট দি অ্যাবভ অ্যাড্রেস, কি আছে অ্যাট দি অ্যাবভ অ্যাড্রেস, আবার দি মানে কি, দি মানে হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড, অ্যাবভ একটা ওয়ার্ড, অ্যাড্রেস একটা ওয়ার্ড, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, অ্যাড্রেস কি হবে, অ্যাড্রেস হবে নাউন, অ্যাবভ কি হবে, অ্যাবভ হবে অ্যাডজেক্টিভ, তুমি যেমনই করো তেমনিই মিলবে। আবার বলি দি অ্যাবভ অ্যাড্রেস, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, লাস্টের ওয়ার্ডটা নাউন, আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, মানে তুমি যদি করো অ্যাবভ অ্যাড্রেস, ভাই এখান থেকে ধরবো আমি, অ্যাবভ কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড, সে কি হবে নাউন, তাহলে এটা কি হবে ভাইয়া তখন অ্যাডজেক্টিভ, কথা বুঝতে পারছো ভাইয়া? ধারণা মাথায় বলি অ্যাট দি অ্যাবভ অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে সবাই কমেন্টস করো অ্যাট দি অ্যাবভ অ্যাড্রেসে এই অ্যাবভ কি হবে, এই হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ওকে মোটামুটি বুঝলাম। এবার দেখো ঠান্ডা মাথায় খেয়াল করো যে প্লিজ স্বাভাবিক বুঝলাম, এখানে তেমন কিছু নাই। এবার ক্লাসিফিকেশন প্রোনাউন, গতবার পরীক্ষাতে আসছে 100% ম্যাট, পড়তে হবে ঠান্ডা মাথায়, ঠিক আছে? দেখি বলবান কি কমেন্ট করতেছে, ওকে ঠিক আছে। অ্যাবভ অ্যাডজেক্টিভ, এখানে অ্যাবভ কি, অ্যাবভ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাবভ হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে অ্যাবভ অ্যাড্রেস অ্যাবভ কি অ্যাডজেক্টিভ, এটা কিন্তু বিশেষ প্রশ্ন। এবার হচ্ছে আমরা আসি, সেটা হচ্ছে যে প্রোনাউনের ক্লাসিফিকেশন, ভেরি 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 ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি বলার আগে তোমরা কমেন্টস করবা, যে কোনো কিছু আসতে পারে, গতবার কিন্তু আসছে। খেয়াল করো ভাইয়া পার্সোনাল প্রোনাউন, প্রথমে কি আছে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? এখানে আছে খেয়াল করো আই, উই, হি, শি, দে, ইউ, মানে যেগুলো পার্সন টু পার্সন, আমি, তুমি, সে, এই আই, আমরা, উই মানে আমরা, হি, শি, এগুলো কি নাউন, কি প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, প্রোনাউনকে বলা হয় শেড অফ নাউন, কি বলা হয় শেড অফ নাউন, মানে নাউনের যে ছায়া তাকে বলা হয় কি প্রোনাউন। যেমন আমি মানে সমিত, তাহলে সমিত মানে আই, সমিতের বদলে সমিতের ছায়াকে আই, তাহলে প্রোনাউন ইজ দা শেড অফ নাউন, ঠিক আছে? এবার ভাইয়া খুবই কমেন্টস করো পসেসিভ প্রোনাউন, কি প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। ভাই পড়েছি একটু আগে, সবাই কমেন্টস করো মাইন, ইয়োরস, আওয়ারস, হিজ, এগুলো কি প্রোনাউন, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। কি প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, খুবই ইম্পর্টেন্ট, গতবার কিন্তু পরীক্ষাতে আসতে হবে এগুলা, মাইন, ইয়োরস, আওয়ারস, হিজ, হার্স, এগুলো কি, এগুলো পসেসিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কেমনে চিনবো,
খুব সহজ, দেখো এক স্টার, খুব সহজ। লাস্টে সেলফ থাকবে, মাই সেলফ, আচ্ছা, ইয়োর সেলফ, হিমসেলফ, হারসেলফ, লাস্টে কি থাকবে? সেলফ। সবাই কমেন্টস করো যে রিফ্লেক্সিভ প্রোনাউন কেমনে চিনবো, বা সবাই কমেন্টসে লেখো সেলফ। এখন সবাই কমেন্টসে লেখো সেলফ। তাহলে কেমনে চিনবো রিফ্লেক্সিভ প্রোনাউন বা প্রতিবিম্বিক প্রোনাউন? এটা হচ্ছে সেলফ। তাহলে মাই সেলফ, আওয়ার, আওয়ার সেলফ, আওয়ার মানে কি? প্লুরাল, এই জন্য সেলভস প্লুরাল হয়ে গেছে, ঠিক আছে। দেম কি? প্লুরাল, এই জন্য হয়ে গেছে কি? সেলভস। খুব ইম্পর্টেন্ট। তাহলে মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফ, হিমসেলফ, হারসেলফ আর দেম সেলফ, ঠিক আছে। এবার আসি ভাইয়া, খেয়াল করো ভাইয়া, খুব ইম্পর্টেন্ট, সবাই কমেন্টস করো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেট করে, ভেরি 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 ইম্পর্টেন্ট, সবাই কমেন্টস করবা। দিস, দ্যাট, দিস, দোজ, দিসের প্লুরাল কি? দিস, দ্যাটের প্লুরাল কি ভাইয়া? দোস। খুব ইম্পর্টেন্ট, সবাই কমেন্টস করো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কমেন্টস করো দিস, দ্যাট, দিস, দোস, বলো আর কমেন্টস করো দিস, দ্যাট, দিস, দোস, সাথে কিন্তু ইটও আছে, তাই কমেন্টস করো দিস, দ্যাট, দিস, দোস, এগুলো কি? ইট। কেমন কি বলবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। এবার গত বছর যেটা পরীক্ষাতে আছে সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। কি আসছে? ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট। খুব ইম্পর্টেন্ট। কেমন কি? অনির্দিষ্ট। এনি, ওয়ান, সাম, নোবডি, এনিবডি, এভরিওয়ান, অল, এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। কমেন্টস করো যে এটা আসছে এনি কোন ধরনের প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। কমেন্টস করো এনি কোন ধরনের প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। এনি, ওয়ান, সাম, নোবডি, এনিবডি, এভরিওয়ান, এগুলো কি সবাই বলো ভাইয়া? ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দিষ্ট প্রোনাউন। খুবই 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 ইম্পর্টেন্ট। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন মানে সম্পর্কযুক্ত প্রোনাউন। খেয়াল করে রাখো ভাইয়া, রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন দুইটা জিনিসই কিন্তু একই। কি বললাম? রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন দুইটা জিনিসই কিন্তু একই, উদাহরণ কিন্তু একই। হু, হুজ, হুম, হুইচ, হোয়াট, দ্যাট, দেখো সেম। হু, হুজ, হুম, হুইচ, হোয়াট, কথা বুঝে গেছে? সবই কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন, যা রিলেটিভ প্রোনাউনও তাই। তাহলে কোন দুইটা প্রোনাউনের নাম কি ভাইয়া? যাহাই রিলেটিভ প্রোনাউন তাহাই ইন্টারোগেটিভ প্রোনাউন, যাহাই রিলেটিভ প্রোনাউন তাহাই ইন্টারোগেটিভ প্রোনাউন। কি কি আছে বলো? হু, হুজ, হুম, হুইচ, অথবা হু, হুজ, হুম, হুইচ, এগুলো সবই কি প্রোনাউন? যাহাই রিলেটিভ প্রোনাউন তাহা ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে ভাইয়া কেমনে বুঝবো কোথায় কোনটা রিলেটিভ, কোথায় কোনটা ইন্টারোগেটিভ? যদি প্রশ্নবোধক বাক্যে থাকে তখন হু হবে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। যদি বলি হু আর ইউ, কেমন সেন্টেন্স, লাস্টে কোশ্চেন মার্ক, তাহলে তখন হবে এই হু হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কমেন্টস করো তখন হু কি প্রোনাউন হবে? হু তখন হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। যদি বলে যে আই নো হু ইজ ওয়েল, কি বললাম? আই নো হু ইজ ওয়েল, মানে আমি চাচ্ছি বলতে যদি কোনোটা অ্যাসারেটিভ সেন্টেন্সে থাকে তখন সেটা হয়ে যাবে কি প্রোনাউন? তখন হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। কথা কি বুঝতে পারছো ভাইয়া? তাহলে আবার বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে কোশ্চেন মার্ক আছে, সেটা হচ্ছে তখন হু হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা কোশ্চেন মার্ক, ঠিক আছে। যেগুলো অ্যাসারেটিভ সেন্টেন্সে থাকবে সেটা হবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ, এভরি, আইদার, নেইদার, 100% ম্যাট। সবাই বলো আমার সাথে, বলো বলো ডিস্ট্রিবিউটিভ কারা কারা? যারা বিতরণ করবে, ডিস্ট্রিবিউশন করবে, ডিস্ট্রিবিউটিভ কারা? বলো ইচ, এভরি, আইদার, নেইদার। খুব মজা, বলো ইচ, এভরি, আইদার, নেইদার, ইচ, এভরি, আইদার, নেইদার, ইচ, এভরি, আইদার, নেইদার। কি প্রোনাউন বলো ভাইয়া? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একটু আগে বলেছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ওটা কি ছিল? দিস, দ্যাট, দোজ, এগুলো ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন কি পড়তেছি? ইচ, এভরি, আইদার, নেইদার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে রেসিপ্রোকাল প্রোনাউন মানে কি? পারস্পরিক প্রোনাউন। দেখো পারস্পরিক, পরস্পর। ইচ আদার, তুমি আমি, ইচ আদার, ওয়ান অ্যানাদার, তুমি আমি, মানে পরস্পর। তাহলে পরস্পর ইংরেজি কি? রেসিপ্রোকাল। রিপিট করো, পরস্পর ইংরেজি কি? রেসিপ্রোকাল। সবাই কমেন্টস করো ইচ আদার, ওয়ান অ্যানাদার, কি প্রোনাউন? রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার, ওয়ান অ্যানাদার, কি প্রোনাউন বলবে? রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে প্রোনাউনের ক্লাসিফিকেশনটা খুব ঠান্ডা মাথায় পড়তে হবে, এটা না পারলে হবে না। অনেক কিছু পড়াইছেন, ডেফিনিট প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, এরপরে হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, ইনডেফিনিট প্রোনাউন। এগুলো কিন্তু উদাহরণ খুব ঠান্ডা মাথায় পারতে হবে, পরীক্ষাতে আসবে আসবে আসবে। জানি না তোমাদের কমেন্টসে কি অবস্থা, আমি তো মনে করো কমেন্টস বক্সে ছেড়ে চলে গেলে তোমরা কমেন্টস টমেন্টস করো না, যার কারণে পরে ঝামেলা হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, মোটামুটি দেখি যে একটু মুছে আরেকবার রিক্যাপ করি, তা না হলে এটা তো মনে থাকবে না। পার্সোনাল, রিফ্লেক্সিভ, আই, উই, একটু মুছি দেখি তোমাদের আগে কি অবস্থা, পরে দেখি, আগে কমেন্টস দেখি, পরে হচ্ছে মনে করো যে পড়ি যে হ্যাঁ যে রিক্যাপ করবো কি করবো না। ওকে, ঠান্ডা মাথায় কমেন্টস, এটা ভাই লাইভ দেখা গেছে ঝামেলা হচ্ছে, নেট খারাপ নাকি ভাই? ওকে, তাহলে ঠিক আছে, সেটা হচ্ছে
কি বলতেছে? ইচ এভরি আদার নাইদার ডিস্ট্রিবিউটিভ, ওকে। ইচ আদার রেসিপ্রোকাল, ঠিক আছে, মোটামুটি কমেন্টস দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে যারা উঠতেছে ইচ আদার রেসিপ্রোকাল কি হবে দেখলে, ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি কমেন্টস হচ্ছে। তাহলে আমরা ঠান্ডা মাথায় আবার হচ্ছে রিক্যাপ করি। পার্সোনাল প্রোনাউন হচ্ছে পার্সোনাল জিনিস, আই উই হি সি সবাই কমেন্টস তো করছোই, একটু মিলাও। পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, ইয়োরস, আওয়ারস, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ, হিমসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, খুবই ইম্পর্টেন্ট, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন এগুলো হচ্ছে এনি ওয়ান, সাম, নোবডি, খুবই ইম্পর্টেন্ট, এনিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, সাম, এনি, খুবই, এগুলো হচ্ছে ভাই ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট। যদি বলে সামবডি কাজটা করেছে, কে করেছে আমি জানি না, অনির্দিষ্ট, এই জন্য সাম বা সামবডি হচ্ছে ইনডেফিনিট, অনির্দিষ্ট, রিলেটিভ, সম্পর্কযুক্ত। যেমন রিলেটিভ আর ইন্টারোগেটিভ সবই কিন্তু একই, রিলেটিভ বা ইন্টারোগেটিভ সবই কিন্তু একই। প্রশ্নবোধক থাকলে হচ্ছে রিলেটিভ, সরি ইন্টারোগেটিভ, আর প্রশ্নবোধক সেন্টেন্স না থাকলে সেটা হচ্ছে রিলেটিভ। তাহলে হু, হুজ, হুম, হুইজ, হু, হুজ, হুম, হুইজ সবই হচ্ছে রিলেটিভ হইতে পারে, ইন্টারোগেটিভ হইতে পারে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ এভরি আইদার নাইদার, বলো ইচ এভরি আইদার নাইদার, এটা কি ডিস্ট্রিবিউটিভ, ভালো করে বুঝবো। দিস, দোজ, ডেমনস্ট্রেটিভ। ইচ এভরি আইদার নাইদার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ইচ আদার ওয়ান আনাদার, কমেন্টস করতে বলছিলাম কিন্তু কমেন্টস দেখলাম না। ইচ আদার ওয়ান আনাদার, এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এবার তোমরা এবার অ্যান্সার দিবা, সেটা হচ্ছে যে কোনটা হচ্ছে এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। হ্যাঁ পড়াইছেন, সেটা হচ্ছে যে দেখো এনি পড়াইছেন ভাইয়া ইনডেফিনিট প্রোনাউন, কি পড়াইছেন? এনি পড়াইছেন হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে। দ্যাট পড়াইছেন কি? দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই যে পড়াইছেন ভাইয়া ইচ এভরি আইদার নাইদার, দেখো ইচ এভরি আইদার নাইদার কি প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখো এটা ভাই 38 বিসিএস এ আসছে, বোঝা গেছে? হু, হুইচ, হোয়াট, এগুলো কি প্রোনাউন? দুইটা, হয় রিলেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ অপশনে নাই, তাহলে হবে কি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। আচ্ছা এখন দেখো যদি বলি হু ইজ দ্যাট, এখানে দ্যাট কি? দ্যাট অবশ্যই প্রোনাউন, সবাই কমেন্টস করো। হু ইজ দ্যাট, এখানে দ্যাট কি? দ্যাট হচ্ছে ভাইয়া প্রোনাউন। যদি বলি এটা কমেন্টস করো, হুইচ ওয়ান ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন। পৃথিবীর সব থেকে সহজ কাজ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন চেনা। ভাইয়া হয়তো কমেন্টস করছো অনেকে যে লাস্টে সেলফ থাকলে সে কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। কমেন্টস করো এই যে ভাইয়া রিফ্লেক্সিভ প্রোনাউন কি আছে? ভাইয়া লাস্টে সেলফ আছে, হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি বললাম? এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। আচ্ছা ভার্ব আসি, ভার্বের মধ্যে ভার্ব খুবই শর্টে পড়াবো আমরা। এখানে একটা ওভারভিউ দেবো, বলছে ভাই আছে কিন্তু সব পড়ানো সম্ভব না। ভার্ব কয় প্রকার? ভার্ব হচ্ছে আমাদের লাস্ট টপিক, ঠিক আছে। ভার্ব হচ্ছে আমাদের লাস্ট টপিক। ভার্ব হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। তাহলে ভাইয়া সবাই একটু কমেন্টস করো, ভার্ব হচ্ছে 2 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার, ভার্ব কয় প্রকার? ভার্ব হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ভার্ব হচ্ছে ফাইনিট ভার্ব, আর ভার্ব হচ্ছে নন ফাইনিট ভার্ব। কি বললাম বলো, সবাই রিপিট করো। ভার্ব কি? ফাইনিট ভার্ব। আরটা কি? নন ফাইনিট ভার্ব, ঠিক আছে। আগে এই তিনটা পড়ে আসি, সহজ জিনিস। নন ফাইনিট ভার্বের 3টা টাইপ। কয়টা টাইপ ভাইয়া? 3টা টাইপ। একটা উঠে গেছে, আমাদের কপি করতে গিয়ে একটু পড়ো। নন ফাইনিট ভার্ব কয় প্রকার? 3 প্রকার। রিপিট করো, লেখো। জেরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ। বলো জেরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ। কমেন্টসে জানাও নন ফাইনিট ভার্ব কয় প্রকার? 3 প্রকার। কমেন্টস করো নন ফাইনিট ভার্ব 3 প্রকার। বলো সবাই জেরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ। নন ফাইনিটের কাহিনী শেষ। এবার আসি হচ্ছে ফাইনিট ভার্ব। ভালো করে বুঝবা, এখানে হচ্ছে ফাইনিট ভার্ব 2 প্রকার। প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। আবার বলি, ফাইনিট ভার্ব কয় প্রকার? 2 প্রকার। প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার 3 প্রকার। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে লিঙ্কিং বা কপিউলার ভার্ব, ঠিক আছে। অক্সিলারি ভার্ব হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মোডাল, আর একটা হচ্ছে সেমি অক্সিলারি। তাহলে ভাই আবার রিপিট করেন, খুবই ইম্পর্টেন্ট, ভার্বের ক্লাস খুবই ইম্পর্টেন্ট। ভার্ব 2 প্রকার, একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। সহজ 3টাকে মনে রাখি। নন ফাইনিট ভার্ব 3 প্রকার। জিরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ। জিরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ, এটা হচ্ছে 3 প্রকার নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব হচ্ছে ভাই 2 প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং বা কপিউলার ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে প্রাইমারি, মোডাল, সেমি অক্সিলারি। একটু হয়ে গেল, যাক সমস্যা নেই, পরে বড় করে নিচ্ছি। তাহলে সবাই আমরা আজকে বেশি পড়বো না, আমরা পুরো ফাইনিট, নন ফাইনিট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এই 4টা জিনিস পড়ে মোটামুটি শেষ, ঠিক আছে। যাও, কারণ সব একবারে রিভিউ দেওয়া সম্ভব না। দেখি তোমাদের কমেন্টসে কি অবস্থা। ভাই বড় কি বিষয় হয়ে গেছে নাকি? ঠিক আছে, হ্যাঁ তো আচ্ছা ওকে, তাহলে একটু কমেন্টস দেখি কি অবস্থা। ওকে, নন ফাইনিট 3 প্রকার। জিরান, পার্টিসিপেল, ইনফিনিটিভ। নন ফাইনিট ভার্ব 3 প্রকার। ওকে, লক্ষ্মী মালিশাত, থ্যাংক ইউ। সাদিয়া আফরিন, অবন্তী বিশ্বাস, নন ফাইনিট 3 প্রকার। জিরান, পার্টিসিপেল, ইনফিনিটিভ, মিডি ডিমার, প্রাইমারি, মোডাল, সেমি অক্সিলারি। ওকে ফাইন, ডান। আচ্ছা ওকে, আমরা 4টা জাস্ট ভার্ব পড়ে আমরা শেষ করে দেবো। ক্লাসে খুব বেশিক্ষণ যে হচ্ছে না, ব্যাপারটা এরকম না।
ক্লাস অল্প টাইমই না চেষ্টা করছে, এখন 1 ঘন্টা হয়নি, ঠিক আছে। আচ্ছা ওকে ওকে, এবার চলে আসি। তাহলে হচ্ছে জাস্ট একজন বলেছে ভাইয়া নেট চলে গেছিল, রিপিট করেন একবার, জাস্ট একবার বলি। ভার্ব 2 প্রকার, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট হচ্ছে 3 প্রকার, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। ফাইনিট ভার্ব 2 প্রকার, প্রিন্সিপাল, অক্সিলারি। প্রিন্সিপাল হচ্ছে ট্রানজিটিভ, লিঙ্কিং, ইন্ট্রানজিটিভ। অক্সিলারি হচ্ছে প্রাইমারি, মোডাল, সেমি অক্সিলারি। যাই হোক, এটা এই ক্লাসিফিকেশনের থেকে মোটামুটি এটা বেশি ইম্পর্টেন্ট। এবার জাস্ট ঠান্ডা মাথায় শুনবো, এখানে অনেক কথা বলা আছে, সব তো বলা যাবে না, বুঝতে হবে। ফাইনিট ভার্ব কি, নন ফাইনিট ভার্ব কি, আগে বাংলা মানে শিখি। ফাইনিট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। কি বললাম বলো? ফাইনিট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। লেখো, ফাইনিট মানে কি বলো? সমাপিকা ক্রিয়া, লেখো। আর নন ফাইনিট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। রিপিট করো, ফাইনিট ভার্ব কি বলো? সমাপিকা ক্রিয়া। নন ফাইনিট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ঠান্ডা মাথা মনে রাখবা, সাবজেক্ট পরিবর্তন করলে বা টেন্স পরিবর্তন করলে ভার্বের যে পরিবর্তন হয় তাকে বলা হয় ফাইনিট ভার্ব। রিপিট করো, ভেরি 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 ইম্পর্টেন্ট। যে ফাইনিট নন ফাইনিট বুঝবে না সে ক্লজ ফ্রেজ বুঝবে না। কি বললাম বলো? যে ফাইনিট নন ফাইনিট বুঝবে না সে ক্লজ ফ্রেজ বুঝবে না। সুতরাং ফাইনিট বুঝতে হবে। ফাইনিট বলো ভাইয়া, সাবজেক্ট বা টেন্স পরিবর্তন করলে ভার্বের যে পরিবর্তন হয় তাকে বলা হয় ফাইনিট ভার্ব। তাহলে নন ফাইনিট কি? সাবজেক্ট বা টেন্স পরিবর্তন করলে যে ভার্ব পরিবর্তন হয় না তাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। ঠান্ডা মাথায় বুঝবা, ভালো করে বুঝবা। এই যে এক্সাম্পল, আই ইট রাইস, হি ইটস রাইস। কি বলছি? সাবজেক্ট পরিবর্তন করছেন, তাহলে কি হবে? ভার্বের পরিবর্তন হবে। খেয়াল করো, আই এর পরে ইট, হির পরে ইটস। আই পরিবর্তন হইছে হিতে, তাহলে সাবজেক্ট পরিবর্তন হইছে। আচ্ছা, আগে ভার্বটা ছিল ইট, এখন হয়েছে কি? ইটস, তাহলে চেঞ্জ হয়েছে। ছিল ইট, আসলো কি? ইটস। তাহলে এই যে সাবজেক্ট পরিবর্তন করলে যদি ভার্বের পরিবর্তন হয়, দেখো ইট থেকে ইটস হয়েছে, আই থেকে হি ছিল, ই থেকে ইটস হয়েছে, তাহলে ডেফিনেটলি এটা কি ভার্ব বলো ভাইয়া? ফাইনিট ভার্ব। টেন্স দিয়ে বুঝান। আই ইট, সরি লিখলাম, মানে স্পষ্ট হয়ে গেছে। আই ইট রাইস। আবার ধরলাম আই এট রাইস। খেয়াল করো, ভালো করে বুঝবা। ইট আর এট, এখানে কিন্তু সাবজেক্ট পরিবর্তন করি নাই, এখানেও আই আছে এখানেও আই আছে, কিন্তু ভাইয়া টেন্স পরিবর্তন করছি। কি করছে ভাইয়া? টেন্স পরিবর্তন করছে। দেখো ভাইয়া, প্রেজেন্ট টেন্সে ইট, টেন্স পরিবর্তন করে পাস্ট টেন্সে আনছি এট। তাহলে আমার শর্ত ছিল 2টা, ফাইনিট ভার্ব হওয়ার শর্ত 2টা। সেটা হচ্ছে সাবজেক্ট বা টেন্স পরিবর্তন করলে ভার্বের যদি পরিবর্তন হয় তাই কি বলা হবে? সেই ভার্বকে বলা হবে ফাইনিট ভার্ব। যেহেতু আই এর বদলে হি আনছি, ইট থেকে পরিবর্তন হয়ে ইটস হইছে। আবার আই ঠিক রাখছি, টেন্স পরিবর্তন করছি, তাহলে ছিল প্রেজেন্টে ইট, পাস্টে হইছে এট। তাহলে এই যে সাবজেক্ট পরিবর্তনের ফলে ভার্ব পরিবর্তন হচ্ছে, টেন্স পরিবর্তনের ফলে ভার্ব পরিবর্তন হচ্ছে, ডেফিনেটলি এখানে ইট ভার্ব কি ভার্ব? ইট হচ্ছে ফাইনিট ভার্ব। বোঝা গেছে? যদি বোঝো তাহলে কমেন্টসের রিপ্লাই দাও, ভাইয়া ডান, ভাইয়া ডান, ভাইয়া ডান। তাহলে সাবজেক্ট বা টেন্স পরিবর্তন করলে ভার্বের পরিবর্তন হয় তাকে বলা হয় ফাইনিট ভার্ব। আশা করি মোটামুটি বুঝতে পারছো, ঠিক আছে। এবার ভাইয়া যদি 8 উদাহরণ দেন, ভালো করে বোঝো। আই অ্যাম এ বয়, আই এর পরে অ্যাম বসছে, আই এর বদলে দে আনলাম, সাবজেক্ট পরিবর্তন করলাম, দের পরে কি অ্যাম হয় না? দেখো দের পরে কিন্তু আর হয়ে গেছে। তাহলে এই দেখো, সাবজেক্ট পরিবর্তন করলে ভার্ব এম থেকে আরে পরিবর্তন হয়ে যায়। তাহলে এইখানে এই ভার্ব এম আর মানে কি ভার্ব? এটা হচ্ছে বি ভার্ব। তাহলে এখানে বি ভার্বটা কি ভার্ব ভাইয়া? ফাইনিট ভার্ব। কথা কি বুঝতে পারছো? সবাই কমেন্টস করো, যদি বুঝতে পারো কমেন্টস করো যে ভাইয়া ডান, ভাইয়া ডান, বুঝছি, ভাইয়া বুঝছি। তাহলে মোটামুটি ফাইনিট ভার্ব বুঝলাম, একটা শেষ, 4টা শেষ। এবার হচ্ছে নন ফাইনিট ভার্ব। এটা উল্টা, সাবজেক্ট পরিবর্তন করলাম কিন্তু ভার্বের পরিবর্তন হইল না, আবার টেন্সের পরিবর্তন করলাম কিন্তু ভার্বের পরিবর্তন হইল না, তাকে বলা হয় নন ফাইনিট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। কথা কি বুঝতে পারছো? দেখো ভাইয়া এক্সাম্পল বলেন, খেয়াল করো ভাইয়া। আই লাইক সুইমিং, হি লাইক সুইমিং। ভালো করে বোঝো, আই এর পরে লাইক হইছে, আচ্ছা আই এর বদলে হি আনছি, মানে সাবজেক্ট পরিবর্তন করছি, হির পরে কি হইছে? লাইকস হইছে। তাহলে আই এর পরে লাইক, হির পরে লাইকস, সাবজেক্ট পরিবর্তন করলে ভার্বের পরিবর্তন হইছে। তাহলে এইখানে লাইক কি ভার্ব? লাইক হচ্ছে ফাইনিট ভার্ব। লাইক কি ভার্ব? ফাইনিট ভার্ব। কিন্তু 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 কি?
কিন্তু খেয়াল করো, ভালো করে বোঝো, খেয়াল করো, সেটা হচ্ছে আই এর পরে কি হলো, হ্যাঁ আই এর বদলে হি আসছে, আই এর বদলে হি আসছে, বুঝলাম। বাট খেয়াল করো, সুইমিং, সুইমিং কোনো চেঞ্জ আসছে? ভালো করে বোঝো, আই এর পরে লাইক, হির পরে লাইকস, লাইকের পরিবর্তন হয়েছে, লাইক যেহেতু সাবজেক্ট পরিবর্তন করলে লাইকের পরিবর্তন হয়েছে, লাইক ফাইনিট ভার্ব। কিন্তু উপরের ইসে সুইমিং একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি, এ পাশে সুইমিং একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি, ব্যাস। সুইমিং এর কি কোনো পরিবর্তন হয়েছে? না। তাহলে দেখো, সাবজেক্ট পরিবর্তন করলে যে ভার্বের কোনো পরিবর্তন হয় না সেই ভার্বকে কি বলা হয়? নন ফাইনিট ভার্ব। আমরা কদিন পরে পড়বো আই লাইক সুইমিং এর সুইমিংটা কি? জেরান্ড। সুইমিংটা কি? জেরান্ড। কথা বোঝা গেছে ভাই? পড়েছেন একটু আগে নন ফাইনিট ভার্ব 3 প্রকার, তার মধ্যে একটা ছিল জেরান্ড, পার্টিসিপল ইনফিনিটিভ। কথা বোঝা গেছে? ঠান্ডা মাথায় যদি বোঝো তাহলে কমেন্টসে লেখো ডান। ডান ডান ভাইয়া বুঝছি। সাবজেক্ট পরিবর্তন করলাম, টেন্স পরিবর্তন করলাম, ভার্ব চেঞ্জ হয়ে গেল, সেটা ফাইনিট ভার্ব। সাবজেক্ট পরিবর্তন করলাম না, করলাম কিন্তু টেন্স পরিবর্তন হলো না, কি বললাম? সাবজেক্ট পরিবর্তন করলাম কিন্তু ভার্ব পরিবর্তন হলো না। দেখো, আই লাইক সুইমিং, হি লাইক সুইমিং, সুইমিং চেঞ্জ হয় না, এটা কি ভার্ব? এটা হচ্ছে ভাইয়া নন ফাইনিট ভার্ব। ঠিক আছে, যেমন ভাইয়া উদাহরণ দেখো আরেকটা, আই হ্যাভ টু গো, হি হ্যাজ টু গো। খেয়াল করো, আই এর বদলে হি আসছে, সাবজেক্ট পরিবর্তন হয়েছে। আচ্ছা, হ্যাভের জায়গায় হ্যাজ আসছে, তাহলে অবশ্যই সাবজেক্ট পরিবর্তন করা হয়েছে, হ্যাভ থেকে হ্যাজ আসছে, তাহলে হ্যাভ বা হ্যাজ এটা কি? এটা হচ্ছে আমার ফাইনিট ভার্ব। কথা কি বুঝতে পারছো? কিন্তু খেয়াল করো ভাইয়া, টু গো কি চেঞ্জ হয়েছে? না, টু গো চেঞ্জ হয় নাই। আই এর পরেও টু গো আছে, হি চেঞ্জ করছি এরপরেও টু গো আছে, টেন্স পরিবর্তন করলেও সেম। তাহলে টুগো কিন্তু ভাইয়া সাবজেক্ট বা টেন্স পরিবর্তন করলে চেঞ্জ হবে না। টুগো কি ভার্ব? টুগো হচ্ছে নন ফাইনিট ভার্ব। এটা কি ছিল ভাইয়া? পড়েছেন, একটা ছিল নন ফাইনিট ভার্বের মধ্যে জেরান্ড, আর একটা কি ছিল? একটা ছিল ভাইয়া ইনফিনিটিভ। এই দেখো, সেই 2 + V1 মানে কি? 2 + V1 মানে ইনফিনিটিভ। কথা কি বুঝতে পারছো? তাহলে মোটামুটি এতটুকু বুঝলেই হচ্ছে, এখানে আর খুব বেশি ছকের হয়ে পড়তে হবে না, তার মানে এতটুকু বুঝলেই হচ্ছে ভাইয়া। যেমন খেয়াল করো, একটা উদাহরণ দাও, এই দেখো ভালো করে বুঝো, আই ইট রাইস, এখানে ইট কি? ইট হচ্ছে ফাইনিট ভার্ব, এটা চেঞ্জ হয়, আই ইট রাইস, হি ইটস রাইস, আই এট রাইস, সাবজেক্ট বা টেন্স পরিবর্তন করলে ইট চেঞ্জ হয়, এই ইটটা হচ্ছে ফাইনিট। যদি বলি আই স জনি ইটিং সুগার, এই ইটিং কিন্তু চেঞ্জ হবে না, এই ইটিং হচ্ছে নন ফাইনিট। কেন? স এর জায়গায় সি নিয়ে আসো, টেন্স পরিবর্তন করো, আই স জনি ইটিং সুগার, ইটিং ইটিং থাকবে, তুমি টেন্স পরিবর্তন করে সি আনো, প্রেজেন্ট টেন্সে আনো, আই সি জনি সেম ইটিং সুগার, একই থাকবে। ভাইয়া আই এর বদলে হি নিয়ে আসো, দেখো হি স জনি ইটিং সুগার, দেখো ইটিং কিন্তু আমার সেম থাকতেছে। তাহলে যেহেতু সাবজেক্ট পরিবর্তন করলে বা টেন্স পরিবর্তন করলে ইটিং চেঞ্জ হচ্ছে না, ইটিং কি? ইটিং হচ্ছে আমার নন ফাইনিট। আশা করি কষ্ট হইলেও ব্যাপারটা বুঝতে পারছো। আর বাকি থাকে আমাদের দুইটা ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। দেখি কেমন কি বুঝছো, যে আলটিমেটলি যে দেখি কেমন কি বুঝছো, একটু বুঝাই। কঠিন টপিক পড়ালে তো মোটামুটি বুঝতে হয়। ঠিক আছে, টুকে কমেন্টস হয়ে গেছে, আরো কমেন্ট চাই, জানো যে আমি কমেন্টসের কাঙ্গাল। ঠিক আছে, ওকে, লাস্ট পজিশন, ওকে, কমেন্টস হচ্ছে, এখন দেখি, সেটা হচ্ছে আমরা 5 মিনিট নেব ম্যাক্সিমাম, 5 মিনিট নিয়ে মোটামুটি শেষ করে দিব। ঠিক আছে, মোটামুটি 1 ঘন্টা 5 মিনিট ক্লাস হয়েছে, মোটামুটি ডান। অনেকে বলছে ডান, ডান বললে দেখি কি অবস্থা। ভাইয়া অনেকে তো কঠিন মনে হইতে পারে, ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, গত বছর কিন্তু প্রশ্ন আসছে এখান থেকে, এবং বলছি যেমন ইংলিশ প্রশ্ন সহজ হয় না, ইংলিশ প্রশ্ন সহজ হয় না, মেডিকেল কিন্তু ভাইয়া কঠিনদের জন্য, তুমি সহজ করে চান্স পাবা এই দিন কিন্তু শেষ হয়ে গেছে। সুতরাং কষ্ট করে হলেও তোমার মনে করো যে ঠান্ডাভাবে পড়তে হবে, না হলে হবে না। স্বপ্না ডান, সাদিয়া আফরিন ডান, আরো বেশি ডান দেখতে চাই। ঠিক আছে, তাহলে আমরা 5 মিনিট বলে শেষ করে দিব। ঠিক আছে, এগুলো কিন্তু থেকে প্রশ্ন আসে, প্রশ্ন পারা যায় না। এবার ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ শিখতে গেলে আমার একটু শিখতে হবে দুইটা কথা, সেটা হচ্ছে কারা ট্রানজিটিভ, কারা ইনট্রানজিটিভ। তার আগে আমার জানতে হবে কারা সাবজেক্ট, কারা অবজেক্ট। কারণ ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া। তার মানে কর্ম মানে কি? অবজেক্ট। আর সাবজেক্ট অবজেক্ট না চিনলে আমি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ চিনবো না। দুইটা কথা বলবো, সেটা হচ্ছে যে বাক্যের শুরু কি হয়? সাবজেক্ট দিয়ে, বা কে করেছে এই প্রশ্নের অ্যান্সার কে দেয়? সাবজেক্ট। বোঝা গেল? অবজেক্ট কারা? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। এতটুকু বোঝো। সাবজেক্ট কেমন চিনবো? বাক্যের শুরুতে যে আছে উদাহরণ দেন, সংক্ষেপে একটা উদাহরণ দেন। সেটা হচ্ছে যদি বলি, হয়ে গেল, যদি বলি সেটা হচ্ছে আই
ইট রাইস, ভালো করে বুঝো, আই ইট রাইস, ভালো করে বুঝবা। বাক্য শুরু হয়েছে কি দিয়ে? আই দিয়ে, তাহলে আই সাবজেক্ট। বা কে ভাত খায়? আমি ভাত খাই। বলছি কে প্রশ্নের অ্যান্সার দিলে যে উত্তর পাওয়া যায়, এই আই হচ্ছে সাবজেক্ট। কথা বোঝা গেছে? আচ্ছা, বলি আই ইট রাইস, তাহলে সাবজেক্ট চিনলাম, বাক্য শুরু হয়েছে আই দিয়ে, তাই সাবজেক্ট। অথবা যে প্রশ্ন করি কে ভাত খেয়েছে, কে প্রশ্ন করলে আই হচ্ছে সাবজেক্ট। বোঝা গেছে? এবার আই ইট রাইস। এবার বলছি যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া যায় সেটা হবে কি? অবজেক্ট। তাহলে প্রশ্ন করো ভার্বকে, আই ইট রাইস, আমি কি খাই? আমি ভাত খাই। তাহলে রাইস কার অ্যান্সার? কি প্রশ্নের অ্যান্সার? আমি বলেছি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হবে কি? সেটা হবে হচ্ছে অবজেক্ট। তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, বাক্যের শুরুতে বসছে। কে খেয়েছে, কে প্রশ্নের অ্যান্সার কে দিবে? সাবজেক্ট। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি অ্যান্সার পাবে সেটা হচ্ছে অবজেক্ট। আশা করি বুঝতে পারছো, কথা বোঝা গেছে? তাহলে দেখো, এবার যদি বলি, খেয়াল করো, আই ইট রাইস, এখানে ইট ভার্বের অবজেক্টকে রাইস, তাহলে আমি জানবো যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ভিটি, ভিতে ভার্ব, টিতে ট্রানজিটিভ। কথা বোঝা গেছে? কি বললাম? যে ভার্বের অবজেক্ট আছে মানে কর্ম আছে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া, ইংলিশে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, ভিটি। কথা বোঝা গেছে? যদি প্রশ্নটা ভেবে বলি আই ইট, শুধু এতটুকু থামাই দিই, আই ইট, আমি খাই, তাহলে এখানে আই কি? সাবজেক্ট। আচ্ছা, আমি খাই, আমি কি খাই, কোনো কি অ্যান্সার আছে? না, আমি কি খাই সেই অ্যান্সার নাই। তাহলে এখানে কি কোনো অবজেক্ট আছে? না, এখানে কোনো অবজেক্ট নাই। তাহলে এখানে অবশ্যই এই ইট কি ভার্ব? ইট হচ্ছে এই ভার্বের কোনো অবজেক্ট নাই, মানে কোনো কর্ম নাই, মানে এটা অকর্মক ক্রিয়া, ইংলিশে বললে হয় ইনট্রানজিটিভ ভার্ব, সংক্ষেপে ভিআই, ভিতে ভার্ব, আইতে ইনট্রানজিটিভ। যদি বোঝো ডান লিখে কমেন্টস করো। ঠান্ডা মাথায় বললাম, যে ভার্বের অবজেক্ট আছে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট নাই তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে কি বললাম? কেমনে বুঝবো? সাবজেক্ট চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে। সাবজেক্ট কেমনে বুঝবো? কে দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার হবে সাবজেক্ট, বাক্যের প্রথমে থাকবে সাবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া যায় সেটা হবে হচ্ছে অবজেক্ট। আই ইট রাইস, আমি কি খাই? ভাত খাই। কি প্রশ্নের অ্যান্সার কি? রাইস। তাহলে রাইস এখানে কি? অবজেক্ট। তাহলে ইট ভার্বের অবজেক্ট কে? রাইস। তাহলে যেহেতু যে ভার্বের অবজেক্ট থাকে তাকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব। কথা বুঝতে পারছো? আর আই ইট, এরপরে কিছু নাই, আমি কি খাই, কোনো কিছু নাই। তাহলে আই ইট বললে যদি বলি আমি কি খাই, কোনো অ্যান্সার নাই। তাহলে এই কারণে যেহেতু ইটের পরে কোনো কিছু নাই, তাহলে কোনো অবজেক্ট নাই, তাহলে এখানে ইট হচ্ছে কি ভার্ব বলা হয়? ইট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যদি বোঝো তাহলে ডান লিখে কমেন্টস করো যে ভাই মোটামুটি বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে সাবজেক্ট মোটামুটি বুঝলাম, অবজেক্ট মোটামুটি বুঝলাম। দেখো ভাইয়া, আপনি খালি বললেন, লেখা আছে দেখাবেন না? দেখো লেখা আছে ভার্বকে কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার প্রদান লাগে তাকে বলা হয় অবজেক্ট। দে হেল্প মি, তারা, এটা কি? সাবজেক্ট। কাকে সাহায্য করেছিল? আমাকে। তাহলে কাকেটা কি? কাকেটা হচ্ছে অবজেক্ট। কাকেটা কি? কাকে হচ্ছে অবজেক্ট। দে প্লে ফুটবল, দে তো সাবজেক্ট, আমরা জানি। তারা কি খেলেছিল? তারা ফুটবল খেলেছিল। তাহলে ফুটবলটা কি? ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্লে কোন ভার্ব? বলেছি যে ভার্বের কর্ম থাকে বা অবজেক্ট থাকে তাকে বলা হয় প্লে, হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? এবার খেয়াল করো ভাইয়া, ঠান্ডা মাথা যদি বুঝি, বার্ডস ফ্লাই ইন দা স্কাই। খেয়াল করো, বার্ডস ফ্লাই ইন দা স্কাই। এবার বলতে পারো ভাইয়া কি মজা, কি মজা, আহা হা হা, কি মজা, বার্ডস ফ্লাই ইন দা স্কাই। বার্ডস মানে পাখি, সাবজেক্ট। কে ওরে? পাখি ওরে। তাই পাখি হচ্ছে সাবজেক্ট। সেন্টেন্স শুরু হয়েছে কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। বার্ডস কি? সাবজেক্ট। আচ্ছা, পাখি ওরে, ভাইয়া কি সুন্দর ফরম্যাট, পাখি সাবজেক্ট, ফ্লাই ভার্ব, ইন দা স্কাই অবজেক্ট। আসলে কি তাই? না, ভালো করে বুঝবা। বলছি অবজেক্ট হইতে গেলে কি হইতে হবে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কি বললাম বলো? কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। এবার প্রশ্ন করো, প্রশ্ন করো, পাখি ওরে, মানলাম। এবার প্রশ্ন করো অবজেক্ট পাওয়ার জন্য, পাখি কি ওরে? পাখি কি ওরে? অ্যান্সার পাওয়া যায় না, অ্যান্সার পাওয়া যায় না। পাখি কোথায় ওরে? এই অ্যান্সার পাওয়া যায় না। কোথায় ওলে বললে তো সেটা অবজেক্ট হবে না। বলছি একমাত্র শর্ত, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সে কি হবে? অবজেক্ট। তাহলে পাখি ওরে, আচ্ছা বুঝলাম। পাখি কি ওরে? প্রশ্ন করো। এই দেখো, পাখি কি ওরে, এই প্রশ্নের কোনো উত্তর নাই। ও পাখি, তোর কাছে কোনো উত্তর নাই।
কথা বুঝতে পারছো? কিন্তু পাখি কোথায় ওরে এই উত্তর আছে। তাহলে কোথায় ওরে বললে তা তো অবজেক্ট বলতে পারবো না, এটা অন্য কিছু। কোথায় বললে হয়ে যাবে অ্যাডভার্ব। ইন দ্য স্কাই এখানে কি, ইন দ্য স্কাই কাজ করছে কার মতো, অ্যাডভার্বের মতো। সুতরাং যেহেতু এখানে কি বা কাকে প্রশ্নের অ্যান্সার পাওয়া যায় না, তাহলে ফ্লাই ভার্বের কোনো কি নাই, ফ্লাই ভার্বের কোনো অবজেক্ট নাই, ফ্লাই ভার্বের কোনো অবজেক্ট নাই। তাহলে আমরা জানবো যে ভার্বের অবজেক্ট নাই সেই ভার্ব কি বলা হয়, সেই ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। কথা কি বুঝতে পারছো? তাহলে দে প্লে ফুটবল, এখানে প্লে ট্রানজিটিভ ভার্ব। পাক বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে ফ্লাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ভাইয়া আরেকটু উদাহরণ দেন, ভালো করে বোঝো, এটা যদি বেশি আসে। হি ওয়েন্ট হোম, কি বললাম বলো, হি ওয়েন্ট হোম, ভালো করে বোঝো। সে এটা সাবজেক্ট, আচ্ছা সে যায়, ওয়েন্ট মানে কি যায়, এটা ভার্ব। এবার প্রশ্ন করো এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? তাহলে অবজেক্ট খুঁজতে হবে। তাহলে প্রশ্ন করো কি বা কাকে প্রশ্ন করো, সে কি যায়, সে কি যায় না, কি যায় বললে তো অ্যান্সার হোম আসে না, সে কোথায় যায় বললে অ্যান্সার আসে হোম। তাহলে এটা তো সবাই ভুল করে, ভাবে হি মানে সাবজেক্ট, ওয়েন্ট মানে যেহেতু হোম হচ্ছে অবজেক্ট, এবং সবাই এই ম্যাসিভ ভুলটা করে। মনে রাখবা হি ওয়েন্ট হোম, এখানে হোম কি, এখানে হোম হচ্ছে অ্যাডভার্ব। রিপিট করো, সবাই কমেন্টস করো, সে বেটা কমেন্টস করতেই হবে। হি ওয়েন্ট হোম, সে কি যায় অ্যান্সার হয় না, সে কোথায় যায়, সে বাড়ি যায় অ্যান্সার হয়। কোথায় প্রশ্নের অ্যান্সার তো অবজেক্ট হয় না, কি বা কাকে দ্বারা বললে অবজেক্ট হয়। কথা কি বুঝতে পারছো? তাহলে খেয়াল করো ভাইয়া, হি ওয়েন্ট হোম, এখানে খেয়াল করো দেখা যায় এই বাক্যে সে কি যায়, এই প্রশ্নের উত্তর নাই, সুতরাং এই বাক্যে কোনো অবজেক্ট নাই। ঠিক আছে? তাহলে এখানে কাম, গো, অ্যারাইভ এগুলো কি ভার্ব, এগুলো সাধারণত হচ্ছে ভাইয়া ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এদের কোনো অবজেক্ট নাই। ঠিক আছে? তাহলে প্রশ্ন হতে পারে হি ওয়েন্ট হোমে, হোম কি, সে কি যায়, অ্যান্সার নাই, সে কোথায় যায়, কোথায় প্রশ্নের অ্যান্সার কে দেয়, দেয় হচ্ছে অ্যাডভার্ব। খুবই ইম্পর্টেন্ট, হি ওয়েন্ট হোমে, এখানে হোম কি, অ্যাডভার্ব। খুবই ইম্পর্টেন্ট, বলো হি ওয়েন্ট হোমে, এখানে হোম কি, অ্যাডভার্ব, এখানে হোম হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু যদি প্রশ্ন হয় যে হি ওয়েন্ট টু মাই হোম, ভালো করে বোঝো, আগেরটা কি ছিল একটু বলি ঠান্ডা মাথায়, যে আচ্ছা হি ওয়েন্ট হোমে, হোম হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু খেয়াল করো হি ওয়েন্ট টু মাই হোম, এখানে বোঝো এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে বাড়া, এখানে কিন্তু ভাইয়া হোম আলাদা নাই। খেয়াল করো টু হচ্ছে কি, ওই সেই প্যাডের পিতে কি ছিল, প্রিপোজিশন। আচ্ছা প্রিপোজিশনের পরে কয়টা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড। প্রিপোজিশনের পরে ভালোই বলছিলেন প্যাডের শেষের যে ওয়ার্ড, যদি দুইটা ওয়ার্ড থাকে শেষের ওয়ার্ড হবে নাউন, তখন মাই কি হয়ে যাবে, মাই হয়ে যাবে অ্যাডজেক্টিভ। মাই আমরা জানি পসেসিভ প্রোনাউন, কিন্তু এখানে কি হয়ে গেল, পসেসিভ অ্যাডজেক্টিভ। কেন? কারণ প্যাডের পরে দুইটা ওয়ার্ড আছে, প্যাডের পরে দুইটা ওয়ার্ড থাকলে লাস্টেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। আমি যাচ্ছি এটাই বলতে, এটা সবাই সবাই পারে এবং ভুল করে, আজকে যেন এরপর থেকে ভুল না হয়। কমেন্টস করো হি ওয়েন্ট হোম, এখানে হোম কি বলো, অ্যাডভার্ব, এখানে হোম কি বলো, অ্যাডভার্ব। সবাই বলো হি ওয়েন্ট হোমে হোম কি, অ্যাডভার্ব। কিন্তু হি ওয়েন্ট টু মাই হোম, এখানে হোম কিন্তু এখানে হোম হচ্ছে নাউন। তাহলে সবাই এটাই কমেন্টস করো, আবার কমেন্টস করো যে হি ওয়েন্ট হোমে হোম কি, অ্যাডভার্ব, আর হি ওয়েন্ট টু মাই হোমে এখানে হোম কি, এখানে হোম হচ্ছে নাউন। কথা কি বুঝতে পারছো ভাইয়া? আর হি ওয়েন্ট হোমে ওয়েন্ট কি ভার্ব, ওয়েন্ট হচ্ছে ইন্টারজেটিভ ভার্ব। তাহলে মোটামুটি একটা ট্রান্সিটিভ ইন্টারজেটিভ সম্বন্ধে আইডিয়া পাওয়া গেল। এবার একবারে বলেন যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে, পড়াইছেন। যে ভার্বের অবজেক্ট থাকে না মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যায় না, তাদেরকে ইন্টারজেটিভ ভার্ব বলে। যেমন ভাইয়া আপনি হচ্ছে বলেন যে ট্রান্সিটিভ ভার্ব, খেয়াল করো সেটা হচ্ছে যদি ঠান্ডা মাথায় বলি, খেয়াল করো যে দি টিচার বিটস হিম, তাহলে শিক্ষক কাকে মারছে, তাকে মারছে। কাকে প্রশ্নের অ্যান্সার, হিম কি, হিম হচ্ছে অবজেক্ট, তাহলে বিট ভার্বের অবজেক্ট কি, হিম, তাহলে বিট কি ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব। উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম, দেখো অ্যাকচুয়ালি বিসিএসসি আসছে, এখানে অ্যারাইভ কি ভার্ব, ইন্টারজেটিভ ভার্ব। কেন অবজেক্ট খোঁজো, তারা কি যায়, তারা কি যায়, তারা কি পৌঁছায়, কি পৌঁছানোর অ্যান্সার পাওয়া যায় না, তাহলে অবজেক্ট নাই। তারা কোথায় যায় সেই প্রশ্নের অ্যান্সার পাওয়া যায়, কি প্রশ্ন যেহেতু অ্যান্সার নাই তাহলে এখানে কোনো অবজেক্ট নাই, যে ভার্বের অবজেক্ট নাই তাকে বলা হয় ইন্টারজেটিভ ভার্ব। কথা কি বুঝতে পারছো? যাও মোটামুটি বুঝলাম, আমরা একদম শেষ দিকে চলে আসছি। তাহলে ট্রান্সিটিভ ভার্ব ইন্টারজেটিভ ভার্ব সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে। যেমন দেখো তোমাদের শিহাব ভাই, শিহাব ওয়াক্স, এরপরে কিছু নাই, তাহলে ওয়াক্স কি ভার্ব, ইন্টারজেটিভ ভার্ব। শিহাব ওয়াক্স স্লোলি, বলতে পারো ভাইয়া শিহাব সাবজেক্ট, ওয়াক্স ভার্ব, স্লোলি অবজেক্ট। ব্যাপারটা এরকম না, খেয়াল করো শিহাব কি হাঁটে, প্রশ্নের অ্যান্সার পাওয়া যায় না, কি প্রশ্ন নাই, অবজেক্ট নাই। শিহাব কিভাবে হাঁটে, শিহাব কিভাবে হাঁটে, এই প্রশ্নের অ্যান্সার পাওয়া গেছে। তাহলে কথা হচ্ছে কি প্রশ্ন তো অ্যান্সার নাই, তাহলে এখানে কোনো অবজেক্ট নাই।
কিভাবে আছে, কিভাবে থাকলে তো ট্রান্সিটিভ হবে না, এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। কথা বুঝতে পারছো? কি প্রশ্নের অ্যান্সার পাওয়া গেলে অবজেক্ট পাওয়া যাবে, অবজেক্ট পাওয়া গেলে সেটা ট্রান্সিটিভ ভার্ব হবে। কথা বোঝা গেছে? আমাদের লাস্ট ওয়ান যেটা বলে আমরা ক্লাস শেষ করবো, ফ্যাক্টিটিভ ভার্ব, এটা বলে আমাদের ক্লাস শেষ। তাহলে ভাইয়া ট্রান্সিটিভ ভার্বে দেখি কমেন্টের কি অবস্থা, যদি 1 মিনিট বলবো একটু দেখি যে কমেন্টসের কি অবস্থা। তোমরা তো মনে করো যে কঠিনটা ওই পড়াচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু এটা মনে করো যে কমেন্টস না করলে তো মোটামুটি হবে না। দেখি, ঠিক আছে ভাইয়া, এটা কোন বই দিয়ে পড়াচ্ছেন? আমি এটা পাইনি না ভাইয়া, এটা আমরা বুস্টার বুক দিয়ে পড়াচ্ছি। বুস্টার বুক আমরা কয়েকদিন পরে প্রোভাইড করব, ঠিক আছে? এটা আমরা একটু শেষের দিকে প্রোভাইড করি। প্রথমে আমরা এই বুকটা ভালোভাবে ক্লাস নেই, কারণ বুস্টার বুক একবার চলে গেলে কাছে তখন আর কেউ মনে করো পড়তে চায় না। কথা বুঝতে পারছো? এ কারণে মনে করো ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? যে কারণে ঝামেলা হয়ে যায়। যাই হোক, সমস্যা নাই। সেটা হচ্ছে মোটামুটি আমরা জাস্ট 2টা মিনিট বলে শেষ করে দিই। তাহলে ট্রান্সিটিভ ভার্ব এর অবজেক্ট আছে, ইন্ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট নাই। কেমনে বুঝবো? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবো, সেই ভার্বটা ট্রান্সিটিভ ভার্ব হবে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর না পাওয়া গেলে সেই ভার্ব কি হবে? ইন্ট্রান্সিটিভ ভার্ব। কেমন, কোথায়, এই প্রশ্নের অ্যান্সার পেলে হবে না, কি বা কাকে প্রশ্নের অ্যান্সার পাইতে হবে। কথা বুঝতে পারছো? হি ওয়েন্ট হোমে, এখানে হোম কি? অ্যাডভার্ব। হি ওয়েন্ট টু মাই হোম, এখানে হোম কি? নাউন। হি ওয়েন্ট হোমে হোম কি? অ্যাডভার্ব। হি ওয়েন্ট টু মাই হোমে, এখানে হোম কি? নাউন। লাস্ট ওয়ান ফ্যাক্টিটিভ ভার্ব, ঠিক আছে? এখানে কি বললাম? ফ্যাক্টিটিভ ভার্ব। খেয়াল করো, ফ্যাক্টিটিভ ভার্ব এটা এক প্রকার ট্রান্সিটিভ ভার্ব। রিপিট করো, ফ্যাক্টিটিভ ভার্ব কি প্রকার? এক প্রকার ট্রান্সিটিভ ভার্ব। এখানে একটা অবজেক্ট থাকবে, তো সেই অবজেক্টটা ধারণা সম্পূর্ণ করতে পারবে না। তাহলে এই অবজেক্টের জন্য আরেকটু কমপ্লিমেন্ট লাগবে। এই অবজেক্টের জন্য ভাই আরেকটু কমপ্লিমেন্ট লাগবে। কি? যেমন খেয়াল করো ভাইয়া, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। ভালো করে বুঝো, এখানে উই ইলেক্টেড হিম, আমরা কাকে বিজয়ী করছি? তাকে। তাহলে এখানে ইলেক্টেড কি ভার্ব? ট্রান্সিটিভ ভার্ব। যেহেতু হিম কি? অবজেক্ট, আমরা কাকে নির্বাচন করছি? তাকে। তাহলে এখানে ইলেক্টেড কি ভার্ব? এটার অবজেক্ট রয়েছে, এটা ট্রান্সিটিভ ভার্ব। আচ্ছা, বুঝলাম। তো আমরা তাকে ইলেক্টেড করছি বললে সম্পূর্ণ ভার্বটা ক্লিয়ার হয় না। উই ইলেক্টেড হিম চেয়ারম্যান বললে বাক্যটা সম্পূর্ণ কি পায়? তাহলে খেয়াল করো, হিমের পরিপূরক কে? চেয়ারম্যান। মানে চেয়ারম্যান বলে বাক্যটা আরো পরিপূর্ণতা পাইছে। তাহলে যে ট্রান্সিটিভ ভার্বকে পরিপূর্ণ করতে গেলে একটা অবজেক্ট লাগে, পাশাপাশি অবজেক্টের আরেকটা পরিপূরক লাগে, তখন সেই ট্রান্সিটিভ ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। কি বললাম বলো? ফ্যাক্টিটিভ ভার্ব। নাম্বার 2 এটা বলে আমাদের শেষ। উই মেড হিম, সবাই কমেন্টস করো, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। এখানে ইলেক্টেড কি ভার্ব বলো ভাইয়া? ফ্যাক্টিটিভ ভার্ব। কমেন্টস করো, ফ্যাক্টিটিভ ভার্ব। উই মেড হিম ক্যাপ্টেন। খেয়াল করো, উই মেড হিম ক্যাপ্টেন। খেয়াল করো ভাইয়া, আমরা কাকে বানাইছি? তাকে বানাইছি। কাকে মানে, তাহলে কাকেটা কি? কাকে প্রশ্নের অ্যান্সার হচ্ছে অবজেক্ট। তাহলে মেড কি ভার্ব? মেড হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। ওকে, ফাইন। তো আমরা তাকে বানাইছি বললে সম্পূর্ণ অর্থ ক্লিয়ার হয় না। তাহলে তাকে কি বানাইছি? তাকে ক্যাপ্টেন বানাইছি। তাহলে খেয়াল করো, এই তাকে কি বানাইছি? ক্যাপ্টেন বানাইছি। তাহলে তাকে মানে অবজেক্টকে পরিপূর্ণ করতে গেলে আরেকটা অবজেক্টের পরিপূরক লাগতেছে, তাকে বলা হচ্ছে ক্যাপ্টেন। তখন সেই স্পেশাল ট্রান্সিটিভ ভার্বের নাম হয়ে যায় ফ্যাক্টিটিভ ভার্ব। রিপিট করেন, ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে এক প্রকার বিশেষ ট্রান্সিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে কিন্তু অবজেক্ট পরিপূর্ণ ক্লিয়ার করতে পারে না। সেই ভার্বের ধারণা সম্পূর্ণ করার জন্য আরেকটা কমপ্লিমেন্ট লাগে, তখন তাকে কি বলা হয়? ফ্যাক্টিটিভ ভার্ব। খুবই ইম্পর্টেন্ট, যদি না বোঝো সমস্যা নাই, খালি এতটুকু মনে রাখবা, সেটা হচ্ছে উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এখানে ইলেক্টেড কি? ফ্যাক্টিটিভ ভার্ব। উই মেড হিম ক্যাপ্টেন, এখানে ইলেক্টেড কি? ফ্যাক্টিটিভ ভার্ব। তো সবাই কমেন্টস করবা, ইলেক্টেড, মেড, এটা কি ভার্ব বলো ভাইয়া? এখানে ফ্যাক্টিটিভ। পরীক্ষায় দিবে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, অপশন দিবে ট্রান্সিটিভ নাকি ফ্যাক্টিটিভ। অবশ্যই আগে দাগাবা এটা হচ্ছে ফ্যাক্টিটিভ, যদি ফ্যাক্টিটিভ না থাকে তখন দাগাবা ট্রান্সিটিভ। উই মেড হিম ক্যাপ্টেন। যাই হোক ভাইয়া, এটাও অনেক কিছু বললাম, যাই হোক হয়তো অনেক কঠিন জিনিস পড়াইলাম। আসলে এই নতুন জিনিস সবসময় কঠিন মনে হয়। দেখো, ভার্বের কিন্তু প্রশ্ন সবসময় কম বেশি আসে। তাহলে মোটামুটি আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে গেছি। সাকিব হাসান, থ্যাংক ইউ। ইলেক্ট, মেড ফ্যাক্টিভ, মেড ফ্যাক্টিভ, মেড ফ্যাক্টিভ। ওকে, তাহলে ঠান্ডা মাথায় বললে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। যাতে সমস্যা হয় পরে ক্রম থেকে এটা ডুয়েল স্পিডে বা 2x স্পিডে ক্লাসটা দেখবা, সেটা মোটামুটি দোয়া করবা। ক্লাস হয়তো বেশিক্ষণ খুব একটা হয় নাই, তাও বেশিক্ষণ হয়তো হয়েছে। ওই পাশে ভাইয়ারা আমার উপর হতাশ হয়ে গেছে, ভাবছিলাম যে 1 ঘন্টা ক্লাস নিব, কিন্তু আসলে কি করার। যাও, সমস্যা নাই, আশা করি কেউ বদদোয়া দিবা না। মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। তাহলে সবাইকে বিদায় দিচ্ছি, টাটা, শুভরাত্রি। রিভিউ পরীক্ষা দিয়েছো, একটা ঘুম দাও, কালকে ঠান্ডা মাথায় পড়াশোনা করতে হবে, চলে আসবা, বাই।